দেই। সবাইকে ধন্যবাদ আসার জন্য। সিআর কি কেউ আসছে? সিআর আচ্ছা, তোমাদের হচ্ছে স্ক্রিন টাইম থেকে এক সেট আসবে। তোমরা কি পিডিএফটা দেখতে পাচ্ছ? রায়ান? আচ্ছা, স্ক্রিন টাইম আগে যেভাবে করছো ওইরকমই, জাস্ট একটু এডিশনাল কিছু ব্যাপার আছে। ধরো প্রশ্নটা দেয়া আছে যে পার ডে তে 15 টন তোমার প্রোডাকশন করতে হবে, আর ইয়ানটা বলা আছে ওয়ারফেরিয়ান হেসিয়ান জুট। তো এই জিনিসটার জন্য জাস্ট টিএমএ কিছুটা চেঞ্জ হইতে পারে, ওইটা পরেই করবো আমি। আর ইয়ার্নের কাউন্টটা বলা আছে 8 পাউন্ড পার স্পাইন্ডল, ঠিক আছে? এখন হচ্ছে প্রত্যেকটা জুট বেলের ওজন যদি 400 পাউন্ড করে হয় তাহলে তোমার কয়টা বেল লাগবে সেটা বের করতে হবে। যেটা ট্রিপল-এস 2 তে এটাই বের করছিলা, যে কয়টা বেল লাগতো ওইটাই বের করছিলা। এর সাথে বের করতে হবে যে ওয়াটার, অয়েল, ইমালসিফায়ার এই তিনটা কতটুকু করে দরকার হবে ইমালশন যদি বানাতে চাই। এই আমার যতগুলো বেল লাগবে সেগুলো প্রসেস করার জন্য যে ইমালশনটা দরকার হবে সেই ইমালশনের পরিমাণটা কত, এবং সেই ইমালশনে অয়েল, ওয়াটার, ইমালসিফায়ার কতটুকু করে দরকার হবে সেটা। তো স্পিড ব্যান্ডে তো আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? আরো জোর বলতে হবে? ঠিক আছে, আচ্ছা। তো স্পিড ব্যান্ডে তো আমরা আগের বার যেভাবে দেখছিলাম যে ওয়াইন্ডিং মেশিন থেকে শুরু করেছিলাম, তো এবার হচ্ছে আমরা স্পিনিং ফ্রেম থেকে শুরু করবো। অ্যাপ্রন না স্লিপ ড্রাফট এটা আলাদাভাবে মেনশন করার দরকার নেই, জাস্ট স্পিনিং ফ্রেম হলেই হবে। আর আমরা ধরে নেব কি, আমরা প্রথমে ধরে নেব স্পিনিং ফ্রেমের তোমার ফ্লায়ার আরপিএম কত, নাম্বার অফ স্পিন্ডল কত, ইয়ার্নের কাউন্ট তো বলা আছে 8 পাউন্ড পার স্পাইন্ডল। টুইস্ট ফ্যাক্টরটা ধরতে হবে। টুইস্ট ফ্যাক্টর হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার, যেটা আমরা আগে পড়ে আসছিলাম সেটাই একই জিনিস। তো আগের বার টুইস্ট মাল্টিপ্লায়ার তো হয়তো 3 এরকম 3 4 এরকম, কিন্তু এবার কিন্তু 10 12 করে হবে। এটা একটা লিস্ট আমি এই শীটে লাস্টে দিয়ে দিছি, একদম লাস্টে এখানে হচ্ছে একটা শীট দেয়া আছে। মানে আমার কি হেসিয়ান ওয়ার্প বলছে না, হেসিয়ান ওয়ার্পের জন্য টুইস্ট ফ্যাক্টর হচ্ছে 12 থেকে 12 বা 13, এরকম প্রত্যেকটা ইয়ার্নের জন্য টুইস্ট ফ্যাক্টর কত হবে এটা একটা লিস্ট দেয়া আছে। খুব বেশি পার্থক্য না, মানে 10 11 12 13 এরকমই। লাস্টে যে দুইটা আছে রোপিয়ান আর হার্ড টুইস্টেড ওয়ার্প, এই দুইটা দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। হেসিয়ান ওয়ার্প, স্যাকিং ওয়ার্প এই চারটার মধ্যেই থাকবে। তো এটার টুইস্ট ফ্যাক্টর খুব একটা আলাদা না, সবই 10 থেকে 13, অতএব এখানে ভুল হওয়ার আমার মনে হয় কোনো সম্ভাবনা নাই তেমন একটা। তো টুইস্ট ফ্যাক্টর 12 ধরলাম। তো টুইস্ট ফ্যাক্টর যদি 12 হয় তাহলে টিপিআই কত হবে এটা বের করতে হবে। তো এটা যেহেতু এই কাউন্টটা কি পাউন্ড পার স্প্যান্ডল আছে না, তো আমরা এই ডিরেক্ট সিস্টেমের জন্য কি জানি, টুইস্ট ফ্যাক্টর ডিভাইড বাই রুট ওভার কাউন্ট। তো 8 ডিভাইড বাই রুট ওভার 2, সরি 12 ডিভাইড বাই রুট ওভার 8, এটা করলে আমরা টিপিআইটা বের হবে। আচ্ছা, তোমরা সিটিতে অনেকেই দেখলাম যে এটা নিয়ে কনফিউজ, যে এই 8টাকে আবার এনিতে কনভার্ট করছো। 8টাকে এনিতে কনভার্ট করার কোনো দরকার নাই, কারণ এটা পাউন্ড পার স্প্যান্ডল হিসাবে এটা 12 হিসাব করা হয়েছে। ওইটা যদি এনি হইতো তাহলে এইটাও দেখা যেত ভ্যালুটা অন্যরকম আসতো। এখানে যে 10 11 12 টুইস্ট ফ্যাক্টর যেটা দেয়া আছে সেটা ইয়ানের কাউন্টটা 8 আছে, পাউন্ড পার স্প্যান্ডল এককে আছে বলে এইভাবে দেওয়া হয়েছে। এটা কনভার্সনের কোনো দরকার নাই, তোমরা জাস্ট টুইস্ট ফ্যাক্টর ডিভাইড বাই রুট ওভার কাউন্ট এই সূত্র অ্যাপ্লাই করে টিপে এটা বের করতে পারবা। এফিসিয়েন্সি ধরে নিবা, ড্রাফটটা তো এখানে লাগবে না, ড্রাফটটা পরে আসতেছি। আর ওয়েস্ট পার্সেন্টেজ ধরে নিবা। এদের কি বুঝছো কি কি ধরতে হবে? এখানে হলুদ যে অংশটা আছে সেই অংশগুলো ধরতে হবে। যে কোনো একজন একটু রেসপন্স করো যে হ্যাঁ বুঝছি বা বুঝি নাই। ইয়েস স্যার, বুঝছি। হৃদয় আছে না? হৃদয় তো ছিল। হ্যাঁ, অভি একটু রেসপন্স করে তাইলেই হবে। হৃদয় বা অভি যে কোনো একজন রেসপন্স করে যে বুঝছো বা বুঝে না এরকম। ওকে স্যার। তো এই জিনিসগুলো ধরলাম। এখন হচ্ছে আমরা একটা মেশিনের প্রোডাকশন বের করব। একটা মেশিন প্রোডাকশন বের করার জন্য এটা হচ্ছে সিমপ্লেক্সের মতো, যেহেতু আমাদের যে এখানে স্পিনিং ফ্রেমটা আছে এটা এই কটনের সিমপ্লেক্স যেরকম ওইভাবে অ্যাপ্লাই করতে হবে, যে ফ্লায়ার আরপিএম উপরে নিচে হচ্ছে টিপিআই ইনটু হচ্ছে স্পিন্ডলস, মানে নাম্বার অফ স্পিন্ডলস, যেটা 100 ধরে নিছি আমরা। এফিসিয়েন্সি গুণ দিতে হবে, টাইম দিয়ে গুণ দিতে হবে। টাইম এখানে হচ্ছে আমরা ডে তে বের করতেছি, যেহেতু আমাদের বলা আছে 15 টন পার ডে, অতএব আমরা প্রত্যেকটা জিনিসই ডে তে কনভার্ট করে নিয়ে যাব। মানে 60 × 24 এটা মোটামুটি সব জায়গায় থাকবে। 16 × 24 এফিসিয়েন্সি হচ্ছে 90%, এই জন্য 0.9 দিছি। স্পিন্ডল হচ্ছে 100টা, অতএব এখানে 100 দেওয়া হয়েছে। আর হচ্ছে তোমার ফ্লায়ার আরপিএম হচ্ছে 4000, এটা দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে টিপিআইটা যদি এখানেই বের করে নাও তাহলে ডিরেক্টলি এখানে 4.24 বসাই দিবা, আর কোনো ঝামেলা হবে না। আর যদি ওইখানে ডিরেক্টলি না করো তাহলে এইভাবে এখানেই ভেঙে করে দেখাবা, যে টুইস্ট ফ্যাক্টর ডিভাইড বাই রুট ওভার কাউন্ট। আর 36 14400 এগুলো হচ্ছে কনভার্সনের জন্য। এটা কি পাউন্ড পার স্প্যান্ডল আছে? তো
তো পাউন্ড পার স্পাইন্ডল মানে কি, স্পাইন্ডল 14,400, ওই 14,400 দিয়ে ইয়ার্ড কনভার্ট করা হয়েছে, আর হচ্ছে এখানে 36 দিয়ে ওইটাকে জাস্ট কনভার্সনের জন্য যে টিপিআই আছে ইঞ্চিতে, ওটা 36 ভাগ দিয়ে ইয়ার্ডে নিলাম, যাতে দুই পাশে ইয়ার্ড ইয়ার্ড থাকে, ইয়ার্ড ইয়ার্ড কাটাকাটি গেলে আমার আলটিমেট রেজাল্টটা পাউন্ড পার ডে তে চলে আসবে। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা অভি, এখানে 8 মানে কি বলতো? এই যে 100 এবং 0.9 এর মাঝখানে 8, এটা কি আসলে কি? স্যার এটা তো এটা হচ্ছে ইয়ার্নের কাউন্টটা। আগের আচ্ছা, জি, সেটা কটনের ক্ষেত্রে spindle, আমরা জি, স্যার। ইয়ার্নের কাউন্টটা নিচে দিতাম না, কিন্তু নিচে যেতে হয় যদি ইনডিরেক্ট সিস্টেম হয়, কিন্তু এখানে তো পাউন্ড পার স্প্যান্ডল মানে ডিরেক্ট সিস্টেম, ফলে এখানে উপরে গুণ দিতে হবে, মানে উপরে হচ্ছে গুণ দিছি, মানে পাউন্ড পার স্প্যান্ডল, ওই স্প্যান্ডল কে 14,400 নিচে আছে, তো ওই 14,400 দিয়ে গুণ ইয়ার্ডে কনভার্ট করছি, আর কিছু না। ছোট যে স্যার ইঞ্চিতে নিয়ে গেছে। হ্যাঁ, টিপি এর 36 যেটা আছে ওটাকে ইঞ্চি আছে না, ওটাকে ইয়ার্ডে নিছি, তারপর কাটাকাটি করছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? মানে এটা কি টিপিআই, মানে ইঞ্চিটা উপরে চলে গেছে, ওই ইঞ্চিকে 36 ভাগ দিয়ে ইয়ার্ডে নিলাম, তাহলে উপরে একটা ইয়ার্ড আছে, আর নিচে স্প্যান্ডলকে 14,400 কে ইয়ার্ডে নিছি, তো ওই ইয়ার্ড কাটাকাটি চলে গেছে, তাহলে একটাই শুধু থাকে, সেটা পাউন্ড। আর এই যে কনভার্সন টাইমটা যে কনভার্সন করছি, ওই যে আরপিএম এর মিনিটটাই কনভার্ট করে ডে তে নিছি, ফলে আমার এককটা আসছে পাউন্ড পার ডে তে। এই জিনিসটা তোমরা কটনে হয়তো কেজি পার ডে করছো, 2.2046 দিয়ে ভাগ দিলে এটা কেজিতে চলে যেত, তো দরকার নাই, যেহেতু আমাদের জুট বেলটা এখানে 400 পাউন্ড লেখা আছে, ফলে আমরা পাউন্ড পার ডে তেই রাখবো, ওই পাউন্ড পার ডে তেই আস্তে আস্তে আমরা বের হয়ে যাবো, মানে কেজিতে জোর করে নেওয়ার কোনো দরকার নেই, পরে আবার ওই কেজিকে আবার পাউন্ডে নিতে হবে, ওতে পাউন্ড পার ডে রাখলেই হবে। আচ্ছা, তাহলে একটা মেশিনের প্রোডাকশন হচ্ছে 1885.62 পাউন্ড পার ডে, আর আমার রিকোয়ার্ড প্রোডাকশন কত, 15 টন পার ডে না? তাইলে এই 15 কে 1000 দিয়ে গুণ করে কেজি, এখানে মনে একটা 2.2046 বাদ গেছে আমার, যাই হোক। তো ওই 15 কে তুমি একটা মেশিনের প্রোডাকশন দিয়ে ভাগ দিলে তোমার রিকোয়ার্ড মেশিন নাম্বার বের হবে, তো এটাকে রাউন্ড আপ করে নিবা, মানে ওয়াইন্ডিং মেশিনের ক্ষেত্রে আমরা ড্রাম হিসেব করতে পারতাম না, খেয়াল আছে? মানে ধরো 6টা মেশিন আর 25টা ড্রাম, এরকম হিসাব করতে পারতাম না, কিন্তু বাকি সবগুলো মেশিনে কিন্তু আমাদের সিঙ্গেল সিঙ্গেল মেশিন আলাদা হিসাব করতে হতো, তো এখানে স্প্রিং ফ্রেমও আমরা আলাদা আলাদা হিসাব করে নিব, কারণ এখানে তোমার আলাদা যে এতগুলো স্পিন্ডল লাগবে ওইভাবে বের করা যাবে না, মানে পুরো মেশিনটাই আমি কাজে লাগাতে হবে। তো 17.54 আছে, তো এটাকে রাউন্ড আপ করে 18 করে নিছি, মানে আমার 18টা মেশিন লাগবে টোটাল। এটা কি বুঝছো? জি মেশিন স্যার। নাম্বারটা? আচ্ছা স্যার ওই যে একটা আমরা ম্যাথ করছিলাম এতে যে আমাদের রাউন্ড আপ করলে 18টা মেশিন, তো তাহলে আমাদের আবার টাইম তো কমে যাবে, মানে আমাদের যে রিকোয়ার্ড টাইম ছিল ওটা থেকে আমরা আগে আচ্ছা, আমরা একেবারে যে 24তম ঘন্টায় যে প্রোডাকশন শেষ হবে তা না, তোমাকে পার ডে তে 15 টন প্রোডাকশন দিতে হবে। এখন তুমি আর কি 25তম ঘন্টায় যাইতে পারবে না, তোমাকে 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এখন তুমি যদি 23 ঘন্টায় শেষ করো ভালো। হ্যাঁ এটাও বের করতে পড়ছিলাম স্যার আমরা, মানে একটা ম্যাথে এর আগের বার, মানে যদি আমরা আচ্ছা মেশিন একটু বাড়াই দিই তাহলে আমরা আগে আগে শেষ করতে পারবো, মানে কত হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ, আগে শেষ করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অত জটিল লাগবে না। আর এখানে 2.2046 গুণ করে এটা পড়া আছে, জাস্ট এখানে 2.2046 হবে, আমি তোমার দেওয়ার সময় এটা ঠিক করে দিব না, কিন্তু 17.5 আসবে, অতএব এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে 18টা মেশিন লাগবে আমার। এখন বের করতে হবে যে আমার ফিট কত, ডেলিভারি কত, 15 টন না? ডেলিভারি হচ্ছে 15 টন, তাহলে ফিটটা কত এটা বের করতে হবে। তো ডেলিভারিকে 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্ট করলে আমার ফিটটা বের হয়ে যাবে। স্যার হ্যাঁ আমরা বলো। যখন কটনের জন্য করছিলাম তখন আমাদের হ্যাঁ ওয়েস্টেজের এরকম ভ্যারি করা একটা লিস্ট ছিল, এখানেও কি ভ্যারি করতেছে বিভিন্ন মেশিনে ওয়েস্টেজের হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ? হ্যাঁ, এখানে আমি দিয়ে দিছি প্রত্যেকটা মেশিনের জন্য, এখানে 2% ধরছি, তো এভাবে প্রত্যেকটা হ্যাঁ, মেশিনের জন্য ওয়েস্ট পার্সেন্ট আলাদা আলাদা দেয়া আছে, আচ্ছা তুমি স্যার, ওইটা ধরলেই হবে। ঠিক আচ্ছা। আছে? আচ্ছা আচ্ছা, এই সূত্রটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে যে ফিট সমান ডেলিভারি ডিভাইড বাই 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্ট কেন হচ্ছে? এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে তোমাদের, মানে সূত্রটা অন্যরকম হইতো বা কিছু? আচ্ছা, কনফিউশন না থাকলে ভালো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ফিট পাইছি তোমার 33743.88 পাউন্ড, এটা কিন্তু পাউন্ডে আসছে। আচ্ছা, এবার তাইলে সামনের মেশিনটায় যাই, থার্ড রফেম, মানে স্প্রিং ফ্রেমের আগের মেশিন কি থার্ড রফেম না? থার্ড রফেমে গেলাম। থার্ড রফেম প্রোডাকশন বের করার জন্য কিন্তু আমার থার্ড রন স্লাইভারের কাউন্টটা লাগবে।
ওই প্রশ্নে ইয়ার্ন কাউন্টটা প্রশ্নে বলে দেওয়া ছিল বলে আমরা ডিরেক্টলি করে ফেলতে পারছি, কিন্তু থার্ড রাউন্ড স্লাইভারের কাউন্টটা কিন্তু আমাদের জানা নাই। তো ওইটা আগে বের করতে হবে। তো বের করার জন্য কি ড্রাফটটা ধরে নিতে হবে। তো ধরে নিলাম ড্রাফট হচ্ছে 18, তো ইয়ার্ন কাউন্ট 8, ড্রাফট 18, তাইলে থার্ড রাউন্ড স্লাইভারের কাউন্ট কত হবে? আসলে হচ্ছে 1 পাউন্ড পার 100 ইয়ার্ড। এটা তোমরা কটনে, আমার যত ধারণা তোমরা এটা ধরে নিছিলা, তাই না? ড্রফেমের স্লাইভার কাউন্ট। জি স্যার ধরে আচ্ছা, এখানে হচ্ছে ড্রাফটটাকে ধরে নিবা আর কাউন্টটা তোমরা বের করে ফেলবা ক্যালকুলেট করে। মানে এখানে যে লাল চিহ্নিত যেগুলো আছে এগুলো তোমরা ধরবা না, এগুলো হচ্ছে বের করবা। এখন ধরো তুমি যদি এটা স্কিপ করো যে আমরা কটনের মতোই করো, তাহলে কিছু মার্ক আমি কেটে রাখবো, সামান্য কিছু মার্ক কেটে রাখবো। অতএব মানে এটা যদি মনে না থাকে তাহলে একদম ছেড়ে দিয়ে আসবা না, করে আসবা, কিছু মার্ক কাটা যাবে কিন্তু মার্কস পাবা। কিন্তু সবচেয়ে ভালো হয় যেগুলা লাল চিহ্নিত করছি এগুলো তোমরা ধরবা না, এগুলো হচ্ছে বের করবা। যেমন এখানে এই ইয়ার্নের কাউন্ট হচ্ছে 8, ড্রাফট ধরলাম 18, তাহলে থার্ড রাউন্ড স্লাইভারের কাউন্ট বের করা যাবে 1। সেই থার্ড রাউন্ড স্লাইভারের কাউন্টটা ইউজ করে আমরা থার্ড রকমের প্রোডাকশনটা বের করবো। তো ডেলিভারি স্পিড ধরলাম 150 ফিট পার মিনিট। একটা ফ্রেমের নাম্বার অফ ডেলিভারি হচ্ছে 20। নাম্বার অফ ডেলিভারি মনে আছে? প্রত্যেক মেশিনের নাম্বার অফ ডেলিভারি বলে একটা জিনিস ছিল, নাম্বার অফ ফিট, নাম্বার অফ হেড, নাম্বার অফ ডেলিভারি। মানে কয়টা ডেলিভারি রোলার দিয়ে বের হবে? 20টা। মানে এট এ টাইম 20টা আলাদা আলাদা স্লাইভার বের হতে থাকবে। এফিসিয়েন্সি ধরলাম 70%, ডাবলিং ড্রাফট আপাতত লাগতেছে না, ওয়েস্ট পার্সেন্ট ধরলাম 2%। আচ্ছা, এই মেশিনের প্রোডাকশন নর্মাল যে ড্রপের প্রোডাকশন সেভাবে, মানে ডেলিভারি স্পিড ইনটু ডেলিভারি মানে 20, মানে নাম্বার অফ ডেলিভারি ইনটু কাউন্ট বের হয়েছে 1 পাউন্ড পার 100 ইয়ার্ড। দেখো আগের এগুলো হচ্ছে ইয়ার্নটা ছিল পাউন্ড পার স্পাইন্ডল, এখান থেকে শুরু হলো পাউন্ড পার 100 ইয়ার্ড। ঠিক আছে, অতএব এইটা একটু খেয়াল করো যে ওইখানে পাউন্ড পার স্পাইন্ডল ছিল, এটা কনভার্ট হয়ে যখন 1 হয়েছে সেটা কিন্তু পাউন্ড পার 100 ইয়ার্ডে নিতে হবে। আবার এটাকে পাউন্ড পার স্পাইন্ডল রেখে দিও না। আচ্ছা, এফিসিয়েন্সি গুণ হবে টাইম দিয়ে গুণ হবে, টাইমটা সেই একদিনের জন্য যেটা সেটা। তাহলে 150 ইন্টু 20 ইন্টু 1 ইন্টু এফিসিয়েন্সি হচ্ছে 70%, ফলে 0.7। এই 1টা কি বলতে পারবা? 1 জিনিসটা কি? হ্যাঁ, কাউন্ট। 1 ডিভাইড বাই এই নিচে যে 100, এটা হচ্ছে 100 ইয়ার্ডের জন্য দেওয়া হয়েছে। ওখানে যেরকম 8 পাউন্ড পার স্প্যান্ডার ছিল, যে উপরে 8 নিচে 14,400 ইয়ার্ড, এখানে হচ্ছে 1 ডিভাইড বাই 100। আচ্ছা, আর 60 ইন্টু 24 এই হচ্ছে আর এইটা ফিট পার মিনিট ছিল, তো 150 ফিট পার মিনিট। তো ওই ফিটটাকে 3 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে ইয়ার্ডে নেওয়া হয়েছে। 3 ওই জন্য দেওয়া হয়েছে জাস্ট কনভার্সনের জন্য। ক্যাটাগরি একটা থার্ড ড্রপের প্রোডাকশন আসছে, তাহলে আমাদের রিকোয়ার্ড প্রোডাকশন কি? এই যে 33743.88 না, আগের মেশিনের যেটা তোমার ফিট লাগতেছিল, এইটাই তো সেই মেশিনের রিকোয়ার্ড ডেলিভারি হবে। তো রিকোয়ার্ড ডেলিভারিকে একটা মেশিনের প্রোডাকশন দিয়ে ভাগ দিলাম, তাইলে হচ্ছে নাম্বার অফ মেশিন বের হলো 3.35। এটাকে রাউন্ড আপ করে নিলাম, রাউন্ড ডাউন না। বা যেমন 3.35, এটাকে নর্মালি আমরা কি করতাম, যেহেতু 5 এর চেয়ে কম তো 3 রেখার একটা ছিল, কিন্তু সবসময় রাউন্ড আপ করবা যাতে 24 ঘন্টার মধ্যে শেষ হয়। তুমি যদি রাউন্ড ডাউন করো তাহলে কিন্তু 24 ঘন্টা শেষ হবে না, আরো বেশি সময় লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েস্ট পার্সেন্টের কাজে লাগিয়ে এই সূত্র, এই তোমার এই থার্ড রকমের যে ফিট সেটা বের করলাম। এই দুটো কি বুঝছো? জি স্যার। আচ্ছা, থার্ড রকম গেল, এবার সেকেন্ড রকম। সেকেন্ড রকমের বেলা সেম, আমরা ডেলিভারি স্পিডটা ধরে নেব, নাম্বার অফ ডেলিভারি ধরবো, আর সেকেন্ড রাউন্ড স্লাইভারের কাউন্টটা বের করবো। ওই যে থার্ড রাউন্ড স্লাইভারের কাউন্ট ছিল ওইটার সাথে ডাবলিং আর ড্রাফটটা ধরবো। যেমন ডাবলিং 2 ধরছি, ড্রাফট 9 ধরছি, এই যে এখানে। তো এটাই কাজে লেগে সেকেন্ড রকমের স্লাইভারের কাউন্টটা বের করছি 4.5। ওইটাকে ইউজ করে এখন আমি প্রোডাকশনটা বের করবো। তো সেম কথা, তোমরা ডাবলিং ড্রাফট ধরে স্লাইভারের কাউন্টটা বের করবা। যদি না পারো, যদি এইটা ধরো, তাহলে অল্প কিছু মার্ক কাটা যাবে কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আচ্ছা, তো এখানেও সেম থার্ড রকম স্লাইভারে যেভাবে ইউজ করে যেভাবে তোমার প্রোডাকশন বের করছো, সেকেন্ড রকম মেশিনটারও একইভাবে প্রোডাকশনটা বের করবা, কোনো পার্থক্য নাই, একই রকম ক্যালকুলেশন। আচ্ছা, এবার সে ফার্স্ট রকম একই ক্যালকুলেশন, জাস্ট ফার্স্ট রাউন্ড স্লাইভারের কাউন্টটা বের করতে হবে। কাউন্টটা বের করার জন্য সেকেন্ড রাউন্ড স্লাইভারের কাউন্টটা ইউজ করবা, সেকেন্ড রকমের ডাবলিং, সেকেন্ড রকমের ড্রাফট, ওই তিনটা ডাটা ইউজ করে ফার্স্ট রকমের স্লাইভারের কাউন্টটা বের করবা। একই ক্যালকুলেশন, কোনো পার্থক্য নেই, তিনটা রকম একই টাইপের ক্যালকুলেশন। এদের কি বুঝছো? জি স্যার। যে জিসান আছে না, জিসান ছিল তো? হ্যাঁ আছে তো। জিসান কি বুঝছো?
জি স্যার। চেষ্টা করতেছো? আচ্ছা আচ্ছা, ফার্স্ট ড্রাফট সাইবারের আমরা হচ্ছে এই ফিট কত সেটা জানতে পারলাম। ফার্স্ট ড্রাফট সাইবারের যেটা ফিট সেটাই তো ফিনিশার কার্ডের ডেলিভারি। এখন হচ্ছে ফিনিশার কার্ড মেশিন কয়টা লাগবে এবং ফিনিশার কার্ড মেশিন একটা মেশিন প্রোডাকশন কত, এই ডাটাটা দরকার। তো ফিনিশার কার্ড স্লাইবার কাউন্টটা বের করছি 18টা বের করবো কিভাবে? এই যে ফার্স্ট ড্রাফট স্লাইবারের যে কাউন্ট সেটা 9 আসছে, ফার্স্ট ড্রাফট স্লাইবারের ডাবলিং 2, ড্রাফট হচ্ছে 4, এই তিনটা ডাটা ইউজ করে ফিনিশার কার্ড স্লাইবারের কাউন্টটা বের করছে 18। আচ্ছা, আর ডেলিভারি স্পিডে ধরে নিচ্ছি 140 ফিট পার মিনিট, এফিসিয়েন্সি 80%। ওই ফিনিশার কার্ডের ড্রাফট ধরছি 15, ডাবলিং 11, যেটা আমাদের ল্যাবে ছিল 11:1, ওই 11ই ধরছি। আর ব্রেকার এই যে এই তিনটা ডাটা মানে ফিনিশার কার্ড স্লাইবারের কাউন্ট, ড্রাফট, ডাবলিং, এই তিনটা ডাটা ইউজ করে ব্রেকার কার্ড স্লাইবারের কাউন্টটা বের করা যাবে, যেটা আমাদের পরে লাগবে, আপাতত লাগতেছে না। আর ওয়েস্ট পার্সেন্টটা ধরলাম। তো প্রোডাকশন বের করার জন্য ড্রপ ইমেজে বের করছি ডেলিভারি স্পিড ইনটু ডেলিভারি কাউন্ট ইনটু এফিসিয়েন্সি ইনটু টাইম। একই সূত্র, জাস্ট ওই ড্রপ গুলাতে নাম্বার অফ ডেলিভারি একটা জিনিস ছিল, কিন্তু ফিনিশার কার্ডে নাম্বার অফ ডেলিভারি যেহেতু এক, সেই তো এটা ইউজ করতে হচ্ছে না। কারণ ড্রপ গুলাতে কি এট এ টাইম 10টা 20টা করে ডেলিভারি হচ্ছে, কিন্তু ফিনিশার কার্ডে একটা রোলই একবার ডেলিভারি হবে। অতএব এখানে নাম্বার অফ ডেলিভারিটা ইউজ করার কোনো মিনিং নাই, যেহেতু একই হবে। স্যার হ্যাঁ স্যার আমি হচ্ছে ফার্স্ট ড্রফেম এর ডাবলিং ড্রাফট দিয়ে হচ্ছে ফিনিশার কার্ডের স্লাইবারের কাউন্ট। ইয়াটা হ্যাঁ কাউন্টটা বের করব। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ধরো ফার্স্ট ড্রফের ক্ষেত্রে ফার্স্ট ডাউন স্লাইবার কি ডেলিভারি কাউন্ট, ডাবলিং আছে, ড্রাফট আছে, তোমাকে কিছু ফিট কাউন্ট বের করতে হবে। তো ওই ফিট কাউন্টটাই তো ফিনিশার কার্ড স্লাইবারের কাউন্ট। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আগের মেশিনগুলো সিমিলার। ধরো আমি সেকেন্ড ড্রফেন ধরি, সেকেন্ড ড্রফের সেকেন্ড ডাউন স্লাইবারের কাউন্টটা কি ডেলিভারি কাউন্ট, ডাবলিং আর ড্রাফট ধরে নিলাম, তাহলে ফিট কাউন্টটা বের করবো। ড্রাফট সমান হচ্ছে ফিট কাউন্ট ডিভাইড বাই ডেলিভারি কাউন্ট ইনটু ডাবলিং। তো আমরা ডেলিভারি কাউন্ট জানি, ড্রাফট জানি, ডাবলিং জানি, জাস্ট ফিট কাউন্ট গুলো বের করে পিছনে যেতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কেউ না বুঝলে বইলো, সমস্যা নেই, কারণ এটা 12 মার্কের প্রশ্ন, তো একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তো ফিনিশার কার্ডের এই একটা মেশিনের প্রোডাকশন বের করলাম, তারপর ফার্স্ট ড্রফেমের যে রিকোয়ার্ড ফিট, সেই রিকোয়ার্ড ফিটকে ফিনিশার কার্ডের একটা মেশিন প্রোডাকশন দিয়ে ভাগ দিলে নাম্বার অফ মেশিনটা বের হবে। যেমন এখানে 3.72 আসছে, তো রাউন্ড আপ করে আমি 4 নিছি, মানে 4টা ফিনিশার কার্ড লাগবে আমার। আর ওয়েস্টেজ পার্সেন্টেজ এখানে 4% ধরছি। ওই রিকোয়ার্ড এখানে যেটা 36036.13, এটাকে 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্ট দিয়ে ভাগ দিলে আমরা রিকোয়ার্ড ফিটটা পাবো, মানে ফিনিশার কার্ডের রিকোয়ার্ড ফিট। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন ব্রেকার কার্ডে যাই। ব্রেকার কার্ডের স্লাইবারের কাউন্টটা বের করতে হবে। কাউন্ট বের করার জন্য একই জিনিস, ফিনিশার কার্ড স্লাইবারের কাউন্ট ইউজ করব, ফিনিশার কার্ডের ড্রাফট ইউজ করব, ফিনিশার কার্ডের ডাবলিং ইউজ করব। ওই তিনটা ডাটা ইউজ করে ব্রেকার কার্ড স্লাইবারের কাউন্টটা বের করছি। ডেলিভারি স্পিড ধরে নিছি, এফিসিয়েন্সি ধরে নিছি, ড্রাফট ধরে নিছি। আচ্ছা, আপাতত প্রথমে প্রোডাকশনটা বের করি। একটা মেশিনের প্রোডাকশন বের করতে যাচ্ছি, তাহলে ডেলিভারি স্পিড ইনটু ডেলিভারি কাউন্ট মানে 24.55 ইনটু এফিসিয়েন্সি ইনটু টাইম, এই তিনটা ডাটা ইউজ করছি। 150কে 3 দিয়ে ভাগ দিলে ইয়ার্ডে চলে যাবে। 24.55 হচ্ছে আমার কাউন্ট, আর নিচে 100 হচ্ছে যে পাউন্ড পার 100 ইয়ার্ড, ওই 100 ইয়ার্ডের 100। 0.8 হচ্ছে এফিসিয়েন্সি, 60 ইনটু 24 হচ্ছে টাইম। এগুলো কাজে লাগে একটা ব্রেকার কাট মেশিনের প্রোডাকশন বের করা হয়েছে। আর রিকোয়ার্ড প্রোডাকশনকে একটা মেশিন প্রোডাকশন দিয়ে ভাগ দিলে নাম্বার অফ মেশিন বের হবে 2.65, তো এটাকে রাউন্ড আপ করে 3 পাইছি, মানে 3টা ব্রেকার কাট লাগবে। আর ব্রেকার কাট মেশিনের রিকোয়ার্ড ফিট কি, ব্রেকার কাট মেশিনের যে ডেলিভারি আছে ওইটা ডিভাইড বাই 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্টেজ, তাইলে হচ্ছে ব্রেকার কাট মেশিনের রিকোয়ার্ড ফিটটা চলে আসবে। এত কি বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে সফটওয়্যার মেশিনে যাই। সফটওয়্যার মেশিনের আমার কি ডেলিভারি কাউন্টটা লাগবে না, মানে সফটওয়্যার মেশিন থেকে আসলে রিডই তো বের হচ্ছে, সেই রিডের কাউন্টটা লাগবে। এখন রিডের কাউন্ট বের করার জন্য কি করা হয়েছে দেখো, ব্রেকার কাট স্লাইবারের কাউন্ট যেটা 24.55 আর ড্রাফট আছে, ওখানে তো কোনো ডাবলিং নাই। যদি আমি দিই তোমার রিড ফিট দিই, তাইলে কিন্তু ওইভাবে কোনো ডাবলিং নাই। যদি স্প্রেডার রোল ফিট দিতাম তাইলে একটা ডাবলিং এর চান্স ছিল, যেহেতু সফটওয়্যার মেশিন ইউজ করতে চাচ্ছি, ফলে এখানে কোনো ডাবলিং নাই। তো এই ড্রাফট এবং এই ডেলিভারি কাউন্ট, এই দুইটা কাজে লেগে ফিট কাউন্ট বের করা হয়েছে 245.55 পাউন্ড পার 100 ইয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বের করো, সেটা হচ্ছে ক্লক লেন্থটা কত। ডলওয়েটটা ধরে নিছি, এই ফিট কাউন্ট আর ডলওয়েট কাজে লেগে ক্লক লেন্থ বের করা হয়েছে। এখানে ক্লক লেন্থের কোনো কাজ নাই আসলে,
এই পুরো অঙ্কে ক্লক লেন্থের ক্লাস নাই, জাস্ট তুমি বের করার জন্য বের করবা যে ক্লক লেন্থ কত। ঠিক আছে, আমরা যে এক্সপেরিমেন্ট করতেছি এখানে ক্লক লেন্থের ওরকম কাজ নাই, কিন্তু বের করে রাখবা যে ক্লক লেন্থ এত, ডলপ ওয়েটটা ধরে নিবা, ফিট কাউন্টটা থাকবে, বের করছো, ডলপ ওয়েটটা ধরে নিবা, এই দুইটা ডাটা কাজে লিয়ে ক্লক লেন্থটা বের করবা। ডলপ ওয়েট ডিভাইড বাই ক্লক লেন্থ, এটা হচ্ছে ফিট কাউন্ট। এই ক্যালকুলেশনটা কি বুঝছো? জিসান বুঝছো এটা? স্যার আরেকবার স্যার। আচ্ছা, এই ব্রেকার কাট স্লাইভার এই ব্রেকার কাট মেশিনের ফিট কাউন্ট কিভাবে বের করতে হয় এটা কি বুঝছো? এই ব্রেকার কাট স্লাইভার কাউন্ট আর ড্রাফট, এই দুইটা ডাটা কাজে লাগাবা। মানে এটা হচ্ছে তোমার ডেলিভারি কাউন্ট, এটা হচ্ছে ড্রাফট, আর এটা হচ্ছে ফিট কাউন্ট। ড্রাফট সমান কি ফিট কাউন্ট এর ডেলিভারি কাউন্ট না? তাহলে জি, স্যার। ডেলিভারি কাউন্টকে ড্রাফট দিয়ে যদি গুণ দাও তাহলে ফিট কাউন্ট চলে আসবে না? জি স্যার। তো 24.55 কে 10 দিয়ে গুণ দাও তাহলে কত আসবে? 245.5, তাহলে তুমি ফিট কাউন্টটা পাইছো। এখন এই ফিট কাউন্টের ডলপ ওয়েটটা ধরলাম 30 পাউন্ড, ঠিক আছে? তাহলে ক্লক লেন্থটা কত হবে? ডলপ ওয়েটকে যদি ক্লক লেন্থ দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে ফিট কাউন্ট আসবে। তো ডলপ ওয়েট ধরে নিছো, ফিট কাউন্ট জানো, জাস্ট ক্লক লেন্থটা বের করবা। বুঝো নাই বোধহয় না? আচ্ছা, নিবিড় বুঝো নাই? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, দাঁড়া আমি একটা ওয়ার্ড ওপেন করি তাহলে। একটু দাঁড়াও। আচ্ছা, একটা ওয়ার্ড ফাইল দেখতেছো? জি স্যার। জি স্যার। এরকম না সূত্রটা? ফিট কাউন্ট সমান ডলপ ওয়েট ডিভাইড বাই ক্লক লেন্থ। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে ফিট কাউন্ট কত আছে? 24.55 না? 250.5 না? জি স্যার। ডিভাইড বাই 100। হুম, আর ডলপ ওয়েট কত ধরছি? 30 পাউন্ড। তাহলে ক্লক লেন্থটা বের করতে হবে, বুঝছো? জি স্যার। স্যার জি স্যার। সহজ জিনিস আসলে, কঠিন কিছু ছিল না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, স্যার এই 100 জনের স্যার। ঝামেলা হয়েছে স্যার। আমি ভাবছি ওটা পার ইয়ার, বলো। মানে 100 জন ঝামেলা হয়ে গেছে স্যার। আমি ভাবছি যে পার ইয়ার তো, ওই পার 100 ইয়ার, হ্যাঁ, পার 100 ইয়ার। পার ইয়ার। হ্যাঁ স্যার হ্যাঁ আমরা বলো। তো এটা হ্যাশিয়ান ওয়ার্ক ইউজ করতেছি, মানে হ্যাঁ। হ্যাশিয়ান ওয়ার্ক মেশিন ওয়ার্ক করার জন্য করতেছি। ওইটার জন্য তো আমরা নরমালি স্প্রেডার মেশিন ইউজ করা হয় না, মানে হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার করা মেশিন না হয়, করে। কিন্তু যেহেতু তোমরা স্প্রেডার তো পড়তেছো না, এই জন্য জি সফটওয়্যারটাই স্যার। রাখছি। স্প্রেডার তো পড়তেছো আমরা না তো যে এই জন্য কোনোটাই সফটওয়্যারটা বললে, রাখছি। মানে আপনি যে কোনোটাই যদি দেন আমরা সফটওয়্যার ইউজ করলে হয়ে যাবে, না আবার স্প্রেডার করার দরকার আছে? সফটওয়্যার দিয়ে আমরা সব মেশিন করে ফেলতে পারবো না? হ্যাঁ করে মানে ফেলো, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ এটা ঠিক, বাস্তবে তোমার ভালো কোয়ালিটির ইয়ান তো অবশ্যই স্প্রেডার করতে হয়। কিন্তু যেহেতু তোমরা স্প্রেডারটা, আমার যত ধারণা পার্টেতে তেমন পড়ো নাই, বা কোনো অঙ্ক করছে স্প্রেডারের? করাইছে স্যার, কিছু করাইছে ম্যাথ। আচ্ছা, সমস্যা নেই, তোমরা সফটওয়্যার দিয়ে করো, সমস্যা নেই। আর যদি কেউ চাও স্প্রেডার দিয়ে করতে, খুবই ভালো। স্যার স্প্রেডার দিয়ে করলে তারপর ড্রাফট লাগবে, তারপর কাউন্ট হ্যাঁ চেঞ্জ হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তখন ক্লক লিঙ্কটা কিন্তু স্প্রেডার মেশিনে চলে যাবে, তখন আর ব্রেকার কার্ডে ক্লক লিঙ্ক থাকবে না, ব্রেকার কার্ডে তখন ডাবলিং থাকবে।
এত কাহিনী না করে আমরা সফটওয়্যার করে হ্যাঁ সফটওয়্যার দিয়ে করো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সফটওয়্যার মেশিনে আসি। সফটওয়্যার মেশিনের ডেলিভারি স্পিড লাগবে, ডেলিভারি স্পিড ধরলাম 100 ফিট পার মিনিট। ডেলিভারি কাউন্ট যেটা বের করলাম ওই যে আগের ডাটা থেকে 250.5, এফিসিয়েন্সি ধরলাম 60%, টাইম হচ্ছে ডেতে। তো এই একটা মেশিনের প্রোডাকশন বেড়েছে 70704 পাউন্ড পার ডে, নিচের পেজে দেখছো। আচ্ছা এখন আমার এই রিকোয়ার্ড ডেলিভারি ছিল 3951.3.31, একটা মেশিন হচ্ছে 70704, তাইলে হচ্ছে লাগতেছে 0.56, তার মানে একটা সফটওয়্যার মেশিন দিয়ে হবে। আমরা রাউন্ড আপ করে নিয়েছি তো 0.56 একটা মেশিন ধরছি, একটা মেশিন দিলে হবে। এখন এখানে হচ্ছে একটু আলাদা, সফটওয়্যারের এই ডেলিভারি হচ্ছে রিড, ফিট কি ফিট তো রিড ছিল একদম, হ্যাঁ রজট বা রিড ফর্মে তো ছিল, মানে রিড ফিট দিব, রিডই তো ডেলিভারি হবে, তাই না? জি স্যার। হ্যাঁ এখন তাহলে এই সেই রিডের এই মানে পরিমাণটা কিরকম হবে? এই 39513 হচ্ছে ডেলিভারি ডিভাইড বাই 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্ট করতেছিলাম না এতক্ষণ, 4% ওয়েস্ট হচ্ছিল, কিন্তু এর সাথে দেখো 1 প্লাস 15% আলাদা একটা ডাটা দেওয়া হয়েছে, কারণ সফটওয়্যারের যেটা ডেলিভারি হবে সেটা কি ইমালশন আছে না অলরেডি? হ্যাঁ তার মানে ফিডের চেয়ে কি ডেলিভারির ওজনটা তখন বেশি হবে না, ইমালশন যেহেতু অ্যাবজর্ব করতেছে। তো আমরা এই যে লাস্টে ইমালশন অ্যাবজর্পশন 15% ধরে নিয়েছি, এই যে এখানে লাল দিলাম কেন? আচ্ছা 15% দেখছো ইমালশন অ্যাবজর্পশনটা? জি স্যার। হ্যাঁ 15% হচ্ছে ধরে নিছি, তাহলে ওই 15% ডাটা কাজে লাগিয়ে আমরা আসলে ফিডের পরিমাণ কত সেটা বের করছি। ফলে এই সফটওয়্যারের ফিড বের করার জন্য জাস্ট সূত্রটা একটু আলাদা হবে, মানে আগের সব ক্ষেত্রে কিন্তু আমরা 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্ট এটা দিয়ে করছি, কিন্তু সফটওয়্যারের ফিডটা বের করার জন্য 1 মাইনাস ওয়েস্ট পার্সেন্ট থাকবে, এর সাথে আবার 1 প্লাস ইমালশন অ্যাবজর্পশন ওইটাও থাকতে হবে। ঠিক আছে, এভাবে করে আমরা হচ্ছে 35,791.04 পাউন্ড বের হয়েছে। এটাই কিন্তু আমার একটা রেজাল্ট, মানে রিকোয়ার্ড নাম্বার অফ জুট বেলস বলছে না, তো এত পাউন্ড হচ্ছে আমার জুট লাগবে, এই 35,791.04 পাউন্ড জুট লাগবে। তাহলে প্রত্যেকটা বেলের ওজন যদি 400 পাউন্ড করে হয়, তাহলে নাম্বার অফ বেলস এই যে নিচে এই যে রিকোয়ার্ড নাম্বার অফ বেলস এই রোটা দেখতেছো, ওই 35,700 যেটা আছে ওইটাকে 400 দিয়ে ভাগ দিবা, তাইলে হচ্ছে 89.478টা বেল লাগবে। তার মানে তোমার ফুল বেল লাগবে 89টা, আর এই 478 যেটা আছে এটাকে আবার পাউন্ডে কনভার্ট করে নিবা। তো লুজ রেট লাগবে 191.04 পাউন্ড, মানে 89টা ফুল বেল লাগবে 400 পাউন্ডের, আর একটা বেল থেকে 400 পাউন্ডের মধ্যে 191 পাউন্ড লাগবে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। স্যার আরেকবার বলেন এটা। আচ্ছা এতটুকু বুঝছি না সফটওয়্যারের ফিট? জি স্যার। আচ্ছা সফটওয়্যারের ফিটটাই তো আমার হচ্ছে রিকোয়ার্ড জুট, কারণ সফটওয়্যারই তো প্রথম জুটটা ফিট দেওয়া হচ্ছে, ওডি ব্যাস্ট মিক্সচারে তো আমরা কোনো জুট ফিট দিব না। তাহলে 35,791.04 পাউন্ড হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ জুট। তাহলে প্রত্যেকটা বেলের ওজন যদি 400 পাউন্ড হয়, তাহলে আমার কয়টা বেল লাগবে? এই 35,791 কে 400 দিয়ে যদি ভাগ দিই, তাহলে হচ্ছে নাম্বার অফ বেলস বের হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ সেটা আসছে আমার 89.478। এর মানে কি আমার 89টা ফুল বেল লাগবে, আর একটা বেলের 0.478 লাগবে। তো এটাকে যদি 400 দিয়ে গুণ দাও তাহলে পাউন্ডে বের হয়ে যাবে না ডাটাটা? সেই ডাটাটা আসছে 191, মানে 89টা ফুল বেল লাগবে, আর একটা বেল থেকে 191 পাউন্ড তুমি বের করে নেবে, মানে লুজ রেট লাগবে। আচ্ছা তাহলে এই একটা রেজাল্ট হয়ে গেছে। এখন হচ্ছে পরের রেজাল্ট গুলা, যে ইমালশন কত লাগবে। দেখো ইমালশন যা আমি অ্যাপ্লাই করব সবই তো আর অ্যাবজর্ব করবে না, যদিও আগেরবার বলে আসছিলাম যে 15% অ্যাবজর্ব করে, কিন্তু 15% দিলে তার 15% অ্যাবজর্ব করে না, এই অ্যাপ্লিকেশন একটু বেশি করলে 15% অ্যাবজর্ব করে। তো আমি ধরলাম অ্যাপ্লিকেশন করবো আমি 20%, ঠিক আছে, যা জুট আছে তার 20% হচ্ছে অ্যাপ্লিকেশন করবো। তাইলে 35,791.04 এটা আমার র জুটের ওজন, এটা 20% মানে কত? 7,158.278 পাউন্ড। তাহলে আমার রিকোয়ার্ড ইমালশন হচ্ছে এটা, বুঝতে পারছি? আচ্ছা তোমার রজ মানে জুট কতটুকু লাগতেছে? 35,791 পাউন্ড না?
বিষয়টা বুঝছো? এটা 20%, এটা 20% কত হবে? এত পাউন্ড, তাহলে ইমালশন লাগবে আমার 7158 পাউন্ড। এটা পার্সেন্টেজ করে বিভিন্ন কোনটা কতটুকু লাগবে এটা হ্যাঁ, বের করো। এখন হচ্ছে ওয়াটার পার্সেন্ট ইমালশন হচ্ছে 78%, তাহলে এই ইমালশন যা আছে তার 78% কত? অয়েল ধরছি 21%, তাহলে এই টোটাল ইমালশনের 21% মানে কতটুকু অয়েল? ইমালসিফায়ার ধরছি 1%, তাহলে এই 7158 1% মানে কতটুকু? এভাবে করে করে প্রত্যেকটা ডাটা বের করছি যে রিকোয়ার্ড ওয়াটার কত, রিকোয়ার্ড অয়েল কত, রিকোয়ার্ড ইমালসিফায়ার কত। স্যার আমরা আচ্ছা। রেসিপিতে তো অন্য কিছু পড়ছিলাম না, মানে হ্যাঁ, 80 দিতে পারো, সমস্যা নেই। আর চেঞ্জ হতে পারে। 10%। আচ্ছা শোনো শোনো, এইটা একটা আজব ব্যাপার, তোমাদের ভাইভাতে যারে জিজ্ঞেস করছে সেই বলছে 90 কত জানে? 89 10 89.5 আর হলো পয়েন্ট। মানে কি এছাড়া কিছু হবে না? মানে এটাই কনস্ট্যান্ট ভ্যালু নাকি? এটা তো রেঞ্জ আছে যে আমি ওয়াটার 80% এর মতো দিব স্যার বা আমাদের এইটা 90% এর একদম মতো দিয়ে দিব। দিছিল, ওইটা নিয়ে আমরা আছি। আচ্ছা, না এটা একটা রেঞ্জ, মানে তুমি তো চাইলে বাড়াতে কমাতে পারো, তুমি চাইলে কিন্তু একটু বাড়াতে কমাতে পারো। অবশ্যই ওয়াটারের পার্সেন্ট বেশি হবে, অবশ্যই সেটা 80% 90% এরকম হবে। অয়েল ওয়াটারের চেয়ে কম হবে, ইমালসিফায়ার একদম কম হবে, এডিটিভ আরো কম হবে। এটা ঠিক আছে, কিন্তু একেবারে 89 হইতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তোমরা চাইলে এটা একটু বাড়াতে কমে 78 দিতে বলে 78 দিতে হবে এরকম কিছু না, তোমরা 82 দিতে পারো, সমস্যা নেই। জাস্ট 100 মিলাবা, আবার 100 বেশি বানাই ফেলো না যোগ করে, ঠিক আছে? এখানে যেমন আমি হচ্ছে 100 মিলাইছি, 78 21 1 এভাবে যোগ করে 100 মিলাইছি, এডিটিভ ধরি নেই। আচ্ছা, এই হলো রেজাল্ট গুলাকে। এখন এই ব্যাচ মিক্সচার কয়টা লাগবে, এটা একটা ডাটা লাগবে, ব্যাচ মিক্সচার কয়টা লাগবে। তো আমি এখানে প্রোডাকশন ধরা হয়েছে প্রত্যেক আওয়ারে 100 পাউন্ড, মানে ব্যাচ মিক্সচার যেটা আছে সেটা প্রত্যেক পাওয়ারে 100 পাউন্ড করে ডেলিভারি দিতে পারে। তাহলে 24 ঘন্টায় কত দিবে? 24,000 পাউন্ড। আর আমার ইমালশন লাগতেছে কত? 7158। তো এটাকে 24,000 দিয়ে ভাগ দিলে 0.29 হয়, মানে আমার একটা ব্যাচ মিক্সচার হইলেই হবে। এদের কি বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার রিকোয়ার্ড র জুট কত, ফুল বেল কত, লুজ রিড কত, ইমালশন কত, রিকোয়ার্ড ওয়াটার কত, রিকোয়ার্ড অয়েল কত, রিকোয়ার্ড ইমালসিফায়ার কত। এই হচ্ছে তোমার আনসার। আর এই তোমার যখন তুমি অঙ্কটা করবা তখন তো কোন মেশিন কয়টা লাগবে এই ডাটাটা তুমি বের করবাই, তো সেই ডাটাটা আমি দেখে নেবো আর কি, কোন মেশিন কয়টা লাগছে কিভাবে বের করছো। আর হচ্ছে অঙ্কটা করার সময় এই প্রোডাকশনের সূত্রটা লিখবা, এই বাকি সূত্র না লিখলে হবে, কিন্তু প্রোডাকশনের সূত্রটা লিখবা। স্যার প্রত্যেকটা লিখবেন স্যার? না, প্রত্যেকটা স্পিনিং ফ্রেমে লিখবা, ড্র ফ্রেম যে কোনো ড্র ফ্রেম হচ্ছে একটা লিখবা, আর কার্ডিং একটা লিখবা, সফেনার আর বেস্ট মিক্সার লিখবে। ড্র ফ্রেম তিনটাই লিখতে হবে না, যে কোনো একটা লিখলেই হবে, কারণ তিনটাতে একই সূত্র, ঠিক আছে? স্যার ডেলিভারি রোলার গুলার তো আমার এক একটার এক এক রকম, মানে একটা রেঞ্জ আছে, আমাদের কি রেঞ্জটা দিয়ে দিবেন নাকি আপনি এখানে যে মানটা দিচ্ছেন আমরা ওই মানটা ইউজ ওই করব? মানটা ধরলেই হবে, ডেলিভারি স্পিড ওই মানটা ধরলেও হবে, আর এর চেয়ে একটু এদিকে 10-20 এদিক ওদিক করলেও হবে, সমস্যা নেই, ওকে স্যার। ঠিক আছে? নাজিমকে বুঝছো অঙ্কটা? নাজিম তো ছিল, জি স্যার, জি স্যার বুঝতে পারছি। করবো অঙ্কটা পরীক্ষায় নাকি ছেড়ে দিবা? স্যার করব। বাহ, স্যার একটা ম্যাথে 12 মার্ক কে ছাড়বে স্যার? সবাই করবে। আচ্ছা আচ্ছা, এখানে যেগুলো ভুল হইতে পারে সেটা হচ্ছে কনভার্সনে ভুল হইতে পারে, আর এই ওয়েস্ট পার্সেন্টেজটা অনেকে হয়তো যোগ টোগ দিতে পারো, ওগুলা ভুল করতে পারো। আর হচ্ছে কি কি ধরতে বলছি মনে আছে? মানে যেগুলো লাল চিহ্ন তো ওগুলা কিন্তু ধরবা না, ওগুলো হচ্ছে বের করবা। আর যদি একদমই না পারো তাইলে ধরতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমি অল্প কিছু মার্কস কেটে রাখবো। আর এই সফটওয়্যারের ক্যালকুলেশনটা ভুল করতে পারো আমার যত ধারণা, মানে অ্যাবজর্পশন এইটা তোমরা ভুলে যেতে পারো, এটা একটা হইতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই টুইস্ট ফ্যাক্টর। টুইস্ট ফ্যাক্টর লিস্ট এখানে দেয়া আছে, যেমন এখানে হেসিয়ান ওয়েভ তো 12 থেকে 13, তো হেসিয়ান ওয়েভ 11-12, মানে ওয়েভটের তো অবশ্যই টুইস্ট একটু কম হয়, এই বেসিকটা তো এই। আর সেকিং ওয়েভটের ক্ষেত্রে এই কাউন্টের উপর কিছু ডিপেন্ড করে, তুমি কি মোটা সুতা বানাবো না চিকন সুতা বানাবা। তো যদি চিকন সুতা হয় তাহলে টুইস্ট একটু বেশি লাগে, মোটা সুতা হলে টুইস্ট একটু কম লাগে, এটাই। 25 পাউন্ড পার স্প্যান্ডেল হচ্ছে যদি মোটা হয় তাহলে 10, 25 পাউন্ড বা তার চেয়ে কম হলে 11। তো ভ্যালু গুলো খুব একটা যে বেশি কম তা না, 10 থেকে 13 এর মধ্যেই আছে। আর নিচের দুইটা তোমরা জাস্ট জেনে রাখো, কিন্তু এই দুইটা দেওয়ার সম্ভাবনা খুব কম, মানে হার্ড টুইস্টেড ওয়ার বা রোপিয়ান, রোপ মানে একদম দড়ি আর কি, যেটা চান্স কম। কারো কি প্রশ্ন আছে স্পিন প্ল্যান নিয়ে? মোট হচ্ছে 8টা মেশিন,
কারো প্রশ্ন থাকে একটু বলো। মুয়াজ্জিম বুঝছো? জি স্যার। সিআর কেউ আসছে? সিআর তো কাউরে দেখতেছি না। ডায়মন্ড বুঝছো? স্যার এই ভ্যালু গুলা ধরতে যদি স্যার একটু কম বেশি হয়ে যায়, মানে স্যার ধরুন কম ফ্লায়ার বেশি হলে আরপিএম সমস্যা নাই, কিন্তু একেবারে অদ্ভুত যাতে না হয়। যেমন ধরো ফ্লায়ার আরপিএম 4000, তো এটা 5000 ঠিক আছে, 6000 ঠিক আছে। এখন যদি তুমি ধরো কটনের মতো 18-20 হাজার ধরো, তাহলে তো বিপদ। ঠিক আছে, মানে রেঞ্জের মোটামুটি চোখের পড়ার মতো ভুল না হলে রেঞ্জের মধ্যে থাকলেই হয়েছে। যেমন ধরো এখানে ফার্স্ট ড্রপের ডেলিভারি লিখছি 110 ফিট পার মিনিট, এটা 600-700 ধরবা না। এটা হচ্ছে জিনিস। 110-এর জায়গায় তুমি 120 ধরো, 100 ধরো, 90 ধরো, 130 ধরো, মানে আশেপাশে হইলে হয়েছে। ঠিক আছে, স্যার লাল মার্ক করা যেগুলো, এগুলোর ক্যালকুলেশন কি করে দেখাতে হবে খাতায়? এগুলো বের করতে হলে তো তোমাকে করতে হবে। আর যদি একদম শর্টে করে হতে পারো কোনো সমস্যা নাই, মানে সূত্র টুত্র লিখতে হবে না, জাস্ট একবারে করে দিলেই হবে। সূত্র লিখতে হবে না, সূত্র জাস্ট একটা মেশিনের প্রোডাকশন বের করার সময় যেটা ওইখানে লিখলেই হবে। আর বাকি জায়গায় সূত্রের দরকার নাই, জাস্ট ক্যালকুলেশন করে দিয়ে দিবা। ঠিক আছে, আর আমি এটা তোমাদের দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা জিনিস গুণ দিতে হবে, 2.2046 গুণ দিতে হবে। গুণ দিয়েছিলাম কিন্তু বসাই নেই। আচ্ছা, এ হচ্ছে 3 সেট গেল। ঠিক আছে, এবার আরেকটা সেটে আসি। আচ্ছা, তোমাদের আরেকটা যেটা সেট বাকি আছে সেটা হচ্ছে এই বেশিরভাগই মুখস্থ, মানে খুব বিরক্তিকর সেট। তোমরা যদি মুখস্থ জিনিস আনসার কম করতে চাও তাহলে কম এটা বাদ দিতে পারো, আর যারা এরকম প্রশ্ন দিতে চাও তারা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে আজকে অল্প একটু পড়াচ্ছি, কালকে কিন্তু আবার একটু পড়াবো। কালকে শেষ, কোনো সমস্যা আছে? স্যার প্রথম 2 সেট মানে ড্রপে আর হলো কি হ্যাঁ এর জন্য এখান থেকে কি হ্যাঁ, আমাদের 4 মার্কের ম্যাথ থাকবে আর 8 মার্কেরই থিওরি থাকবে, নাকি ম্যাথ আরো বেশি থাকতে পারে? যতদূর সম্ভাবনা 4 মার্কের ম্যাথ। 4 মার্কের ম্যাথ, হ্যাঁ, যতদূর সম্ভাবনা। আর ওই শীটটার টাইপেরই ম্যাথ আসবে, বাইরে আহামারি মানে ওইটাই তো তোমাদের কাছে অনেক জটিল লাগতেছে। স্যার তার মানে হচ্ছে 2টা সেটে টোটাল 8 মার্কের ম্যাথ থাকবে। হ্যাঁ হ্যাঁ, যতদূর মানে সম্ভাবনা বেশি, যদি আহামারি মডারেশন না হয়। ঠিক আছে, আর স্পিড প্ল্যান একটা, এই 3 সেট, মানে এই 3 সেটটা হচ্ছে নাম্বার তোলার মতো সেট। আর এখন যেটা পড়াবো এটা একটু বোরিং। আচ্ছা, তাহলে আমি একটু শুরু করি। তোমাদের কম্পোজিট কি কোথাও পড়ছো? কম্পোজিট জিনিসটা কি? স্যার ইএমএ পড়ছিলাম আর আচ্ছা পলিমারে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, স্যার আমি just 2-3টা জিনিস একসাথে মিক্স করে কিছু বানাই হ্যাঁ, দিয়ে সেটা কম্পোজ। তোমার এই ম্যাটেরিয়াল এই মোটা দাগে হচ্ছে 4 রকম। একটা হচ্ছে পলিমার, একটা মেটাল, একটা হচ্ছে সিরামিক, আর এই যে 3টা বললাম না, পলিমার, মেটাল, সিরামিক, এই 3টার 2টাকে যদি একসাথে করো তাইলে আরেকটা ম্যাটেরিয়াল পাওয়া যায়, সেটা হচ্ছে কম্পোজিট। তো ফলে অনেকে হচ্ছে 3 প্রকারই বলে, মানে পলিমার, মেটাল, সিরামিক, এই 3টাই বলে। কম্পোজিটকে তারা যেহেতু 2টার একসাথে করা হচ্ছে এই জন্য ওইটাকে ক্লাসিফিকেশন আনে না। আবার অনেক ক্লাসিফিকেশন 4 প্রকারই বলে দেয় ডিরেক্ট। তো তোমরা হয়তো 4 প্রকারই পড়ছো আমার যত ধারণা। তো কম্পোজিটে তোমরা এই পলিমার, মেটাল একসাথে করে কম্পোজিট হতে পারে, পলিমার, সিরামিক একসাথে হয়ে কম্পোজিট হতে পারে, সিরামিক সিরামিক একসাথে হয়ে কম্পোজিট হতে পারে, মানে যে কোনো 2টা একসাথে হয়ে কম্পোজিটটা হতে পারে। তো আমাদের তো হচ্ছে জুট কম্পোজিট। তো আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কম্পোজিটে বেসিক্যালি 2টা অংশ থাকে, একটাকে বলে ম্যাট্রিক্স আর একটা বলে ডিসপার্সড ফেস বা ফাইবার। তোমরা কি কেউ মাটি দিয়ে ব্রিজ টিজ বানানোর ছোটবেলায় খেলছো কিছু এরকম? মানে মাটি দিয়ে যে ব্রিজ বানাইতো, এই জাতীয় কোনো খেলা খেলছো? জি স্যার, পাটকাঠি দিয়ে স্যার, প্রথমে পাটকাঠি একটা মানে আমরা ইয়ে বানাতাম। হ্যাঁ, মানে শুধু মাটি দিয়ে কিন্তু বৃষ্টি হইতো না, মাঝখানে একটা পাতা বা পাটকাঠি বা কিছু একটা দিতে হইতো, তাই না? ওটা চারপাশে হচ্ছে মাটিটা দিলে তাইলে হচ্ছে স্ট্রেংথটা ধরে রাখতে পারতো। তো
তো কম্পোজিশন অনেকটা এরকম যে আমি আর যেমন ধরো এই ছবিটা দিয়ে খেয়াল করো, এই যে নীল যে অংশটা এটা হচ্ছে ম্যাট্রিক্স ফেস, মানে একটা লিকুইড টাইপের, মানে একটা কন্টিনিউয়াস একটা ফেস থাকবে যে সব জায়গায় আছে। আর কন্টিনিউয়াস ফেজের মাঝখানে মাঝখানে একটা ডিসপার্স ফেস থাকবে, তাহলে হচ্ছে কম্পোজিটটা ফর্ম করবে। এখন এই ডিসপার্স ফেসটাকে ফাইবার বলে, অনেক জায়গায় রিইনফোর্সিং ম্যাটেরিয়ালস বলে। মানে মেইনলি স্ট্রেংথটা কিন্তু এই যে ফাইবার বা ডিসপার্স ফেস যেটা আছে না, এরা প্রোভাইড করতেছে। আর ম্যাট্রিক্সটা হচ্ছে এই পুরো ফাইবার গুলোকে ধরে রাখতেছে এক জায়গায়, বাইন্ডিং করে রাখতেছে। মনে করো আমি ছোট ছোট করে জুট গুলা কাটলাম, কেটে এক গামের সাথে আটকে দিলাম, ধরো সুপার গ্লুর সাথে আটকে দিলাম, তাইলে যেরকম হবে না ওরকম হচ্ছে কম্পোজিটটা। মানে গামটা কি সব জায়গায় ছড়াই থাকবে না, মানে সব জায়গায় ফাইবার গুলোকে আটকে রাখবে, তো ওইটা হচ্ছে ম্যাট্রিক্স। আর মাঝখানে হচ্ছে ফাইবার যেগুলো আছে ওগুলো হচ্ছে রিইনফোর্সিং ম্যাটেরিয়ালস। বেসিক কনসেপ্টটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এই কম্পোজিটের আবার কয়েক রকম প্রকারভেদ আছে। একটা অত না, আমি জাস্ট এগুলো তেমন একটা বর্ণনা নাই, আমি জাস্ট উপরে এই যে পার্টিকেল রিইনফোর্স বলতে মাঝখানে যে ডিসপার্স ফেসটা দিব না, ওগুলোর সাইজ গুলা সব দিকে সমান হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ সব দিকে সমান হবে। ফাইবার রিইনফোর্স হচ্ছে এই ফাইবার জিনিসটা কি লেংথে বড়, ডায়ামিটারে ছোট না, এরকম জিনিসগুলো কিন্তু ফাইবার বলে। তো আমার যদি এমন ডিসপার্স ফেস ইউজ করি যেগুলো লেংথ বড় কিন্তু ডায়ামিটার অনেক কম, তাইলে সেইটাকে বলে ফাইবার রিইনফোর্সড। স্ট্রাকচারাল হচ্ছে তোমার লেয়ারে লেয়ারে থাকে, মনে করো স্যান্ডউইচ, উপরে একটা রুটি নিচে একটা রুটি মাঝখানে পেটি, এরকম স্যান্ডউইচ ফর্মে থাকে স্ট্রাকচার। আর ন্যানো হচ্ছে যে রিইনফোর্সিং ম্যাটেরিয়াল ইউজ করবো এগুলো অনেক ছোট হবে, মানে ন্যানো পার্টিকেল হবে। এ হচ্ছে 4 রকম হতে পারে কম্পোজিট মানে ফর্ম করার জন্য। তো আমরা যেহেতু জুট কম্পোজিট করবো, মানে আমরা হচ্ছে ফাইবার রিইনফোর্সড এই টপিকেই থাকবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা টার্ম আছে বায়ো কম্পোজিট। তোমার যে কম্পোজিটটা হবে সেটা যদি বায়োডিগ্রেডেবল হয় তাহলে সেটা বায়ো কম্পোজিট। তো আমরা যদি জুট ইউজ করি, জুট তো বায়োডিগ্রেডেবল, এখন জুটের সাথে ম্যাট্রিক্স যেটা ইউজ করব সেটা যদি বায়োডিগ্রেডেবল না হয় তাহলে কিন্তু আসলে বায়ো কম্পোজিট 100% বলা যাবে না। এখন ওই ম্যাট্রিক্সটা যদি আবার মানে বায়োডিগ্রেডেবল হয় তাহলে বলা যাবে যে 100% সে বায়োডিগ্রেডেবল। তবে দেখবা যে নরমালি ম্যাট্রিক্সটা বায়োডিগ্রেডেবল ওরকম হয় না খুব, মানে কিছু কিছু হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওই রেজিন টাইপের ইপক্সি রেজিন এগুলো ইউজ করো, তো 100% এর জন্য বায়োডিগ্রেডেবল বলা যায় না। তবে একদিক দিয়ে ভালো যে যদি ফাইবার আমি অন্য ফাইবার ইউজ করি, ধরো গ্লাস ফাইবার ইউজ করছি, ওইটার চেয়ে জুট ইউজ করলে আর বেটার, এই আর কি। আচ্ছা, টেক্সটাইল কম্পোজিট জিনিসটা কি, ওই যে ফাইবার যেটা ইউজ করব সেটা আমরা ফাইবার ফর্মে থাকতে পারে, আমরা একদম ডিরেক্ট ইয়ার্ন দিয়ে দিতে পারি, আবার ফেব্রিকও দিয়ে দিতে পারি। তোমরা কি জুট ল্যাবের হিট প্রেস মেশিনটা খেয়াল করছিলা? ওটি ব্যাচ মিক্সারের ডান পাশে একটা রুমের ভিতর ছিল একটা মেশিন, হিট প্রেসিং মেশিন বা হিট সেট মেশিন। জি স্যার। আচ্ছা, ওইখানে দেখবা অনেকে প্রজেক্ট করে, এই যে 43 ব্যাচের যারা ফাইনাল ইয়ারে ছিল ওরাও কয়েকটা প্রজেক্ট করছে, বা বিভিন্ন জনের প্রজেক্ট করে। যে অনেকে আছে তোমার ধরো পলিথিন বা ধরো বাজারের ব্যাগ আছে না, বাজারের ব্যাগ গুলো আমি কাটলাম, ওইটা কেটে ওইটা আমি ফাইবার এসে ইউজ করলাম, ওইটার দুই পাশে আমি রেজিন দিয়ে মানে ম্যাট্রিক্স দিয়ে দিলাম, তারপর দুইটাকে একসাথে প্রেস করে মানে একদম আটকাই দিলাম, তাইলে একটা কম্পোজিট হয়ে গেল। মানে একেবারে যে ফাইবার ফর্মে দিতে হবে তা না, তুমি ইয়ার্ন কেটে কেটে ইয়ার্নও দিয়ে দিতে পারো, ফেব্রিক কেটে কেটে ফেব্রিকও দিয়ে দিতে পারো। স্যার আপনি কি আছেন স্যার?
হ্যালো, জি স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সারা বছর কারেন্ট যায় না, আজকে কারেন্ট চলে গেছে। আচ্ছা, পিডিএফটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা টেক্সটাইল কম্পোজিট হিসেবে তাইলে আমরা ফাইবার ইউজ করতে পারি, ইয়ার্ন ইউজ করতে পারি, ফেব্রিক ইউজ করতে পারি, আর ম্যাট্রিক্স হিসেবে যে কোনো আরেকটা রেজিন বা কিছু একটা ইউজ করা যাবে, এটা সমস্যা না। কিন্তু ফাইবার হিসেবে বা ডিসপার্স যে ফেসটা ওইটা হিসেবে আমাদের টেক্সটাইল কোন একটা ম্যাটেরিয়াল যদি ইউজ করি তাইলে সেটা হচ্ছে টেক্সটাইল কম্পোজিট। আচ্ছা, এত কিছু দরকার নেই, আমাদের মেইন হচ্ছে জুট কম্পোজিট। তো জুট কম্পোজিট হিসেবে আমরা জুট ফাইবারটাকে ইউজ করব। জুট ফাইবারটাকে আমরা ডিসপার্স ফেজ হিসেবে ইউজ করবো, আর ম্যাট্রিক্স অন্য জিনিস ইউজ করবো। তো এই কম্পোজিট গুলা নর্মালি শীট, ডোর, উইন্ডো, তারপরে তোমার গাড়ির বিভিন্ন পার্টস, এইসব ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা যায়। আর কম্পোজিটের ক্ষেত্রে আরেকটা এরকম না, দুইটা পাশাপাশি থাকবে, জাস্ট ধর রড যেরকম সিমেন্টের মাঝখানে থাকে ওরকম, মানে দুইটার মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন হয় বন্ড হবে এরকম না বিষয়টা, জাস্ট দুইটা ফেজ পাশাপাশি থাকবে। তো ফলে দুইটা ফেজের মাঝখানের যে ফেজটা ওইটাতে কিভাবে আটকে আছে দুইজন, ওইটার উপরে কিন্তু কম্পোজিটের প্রপার্টিটা নির্ভর করে। আচ্ছা, আচ্ছা জুটকে কম্পোজিটে তোমার আচ্ছা রিএনফোর্সিং ম্যাটেরিয়াল এই শব্দটা আসলে বুঝছো আশা করি, মানে ফাইবার বলতে যা বোঝাচ্ছি বা ডিসপার্সড ফেসে যা বোঝাচ্ছি ওইটাই রিএনফোর্সিং ম্যাটেরিয়াল। মানে এই ম্যাটেরিয়ালটাই কিন্তু পুরো কম্পোজিটকে শক্তি দিবে বা স্ট্রেংথটা কিন্তু ওই প্রোভাইড করবে। ঠিক আছে, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো জুটকে কম্পোজিট হিসেবে ব্যবহার করার জন্য মানে সুবিধা কি, কেন ব্যবহার করব? তো না ন্যাচারাল সোর্স থেকে আসে, বায়োডিগ্রেডেবল, পরিবেশের জন্য ভালো, তুমি লো কস্ট, তোমার লোকাল একটা প্রোডাক্ট তুমি লো কস্টে পেয়ে যাচ্ছ, আর তোমার জিনিসটা রিনিউয়েবল, মানে যেহেতু জিনিসটা গাছে হচ্ছে, তো ফলে তুমি বারবার এটাকে চাষ করে বারবার তুমি পেতে পারতেছো। এরকম বিভিন্ন তোমার সুবিধা আছে এখানে, মোটামুটি 14টা দেয়া আছে তোমাদের। ওই যেটা বলছি এটা তোমার বাংলা পড়া তো, মানে কে কয়টা মুখস্থ রাখতে পারতেছে এরকম। তো বেসিক জিনিসটা যেহেতু বায়োডিগ্রেডেবল, ফলে আমার পরিবেশ বান্ধব হচ্ছে জিনিসটা। আমি যদি অন্য ফাইবার ইউজ করতাম তাইলে সেটা ঠিক বায়োডিগ্রেডেবল হতো না, পরিবেশ বান্ধব হতো না। আর জুটকে কিছু উইকনেস আছে মানে কম্পোজিশন ব্যবহার করার জন্য। প্রথম সমস্যা হচ্ছে এটা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। তো ময়েশ্চার যেহেতু অ্যাবজর্ব করতে পারে, তো এটার স্ট্রেংথ দেখা যাচ্ছে ভ্যারি করে, মানে আমি কোন ময়েশ্চার কত পার্সেন্ট আছে এটার উপর দেখা যায় কম্পোজিটের স্ট্রেংথটা ভ্যারি করতেছে। আবার কোন যদি অ্যাসিডিক ম্যাটেরিয়াল কন্ট্যাক্টে আসে তাইলে দেখা যাচ্ছে ওর লাস্টার কমে যায়, মানে কম্পোজিটের কালারটা ডিগ্রেড হয়ে যায়, টেনসাইল স্ট্রেংথটাও খারাপ হয়ে যায়। আবার এই জুটের মধ্যে কি পেকটিন, লিগনিন এগুলো থাকে না, এগুলো থাকলে তোমার এই টোটাল কোয়ালিটিটাই খারাপ হয়ে যায়। তো এগুলো ওভারকাম করার উপায় কি? ওভারকাম করা হচ্ছে যখন রেটিংটা করা হয়, রেটিংটা ভালোভাবে করা। রেটিংটা যদি ভালোভাবে করা হয় তাইলে কিন্তু লিগনিন, পেকটিন অনেক কম থাকে। তো রেটিংটা, ওয়াশিংটা ওগুলো একটু ভালোভাবে করলে তাইলে জিনিসগুলো সলভ করা যায়। আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন ধরো এই জুটটা কি হাইড্রোফিলিক, আমি যে ম্যাট্রিক্সটা ইউজ করব সেটা আবার কিন্তু হাইড্রোফিলিক না, সেটা আবার হাইড্রোফোবিক। ফলে দুইটার মধ্যে এই যে বন্ডটা, মানে ফেস পাশাপাশি, দুইটা ফেস পাশাপাশি থাকা, এই জিনিসটা ভালো মতো হয় না অনেক সময়। মানে একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হাইড্রোফোবিক, ফলে দুইটার মধ্যে বন্ডটা ঠিক মতো হয় না, ফলে পুরো কম্পোজিটটাই দেখা যায় ফেল করে। তো এই জিনিসটা একটু সলভ করতে হয়, যে অনেক সময় যেটা করা হয় জুটটাকে একটু প্রি ট্রিটমেন্ট করা হয়, প্রি ট্রিটমেন্ট করে ওর যে ময়েশ্চার অ্যাবজর্পশন ক্ষমতা এটা একটু কমাই দেওয়া হয়, যাতে টোটালটা একটা ব্যালেন্সে থাকে, কম্পোজিটটার দুই পার্টের মধ্যে একটা ব্যালেন্স থাকে। আচ্ছা, আর এই যে বললাম যে বাহ্যিক বিভিন্ন প্রভাব আছে, মানে বিভিন্ন বিষয়ের প্রভাব আছে, এর মধ্যে একটা হচ্ছে হিউমিডিটি। তোমরা কি এই ছবিটা দেখতে পাচ্ছ না? একটু বড় করবো, দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখুন। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যদি ময়েশ্চার অ্যাবজর্ব করে তাহলে কি ওয়েট বেড়ে যাবে না ওর, মানে ওয়েটের উপর প্রভাব আছে। আর ময়েশ্চার যদি অ্যাবজর্ব করে তাহলে কি সোয়েলিং হবে না, মানে কিছুটা তোমার, হ্যাঁ মোটা হয়ে যাবে না? হ্যাঁ,
তাহলে থিকনেস এবং ওয়েট এই দুইটার উপরই কিন্তু হিউমিডিটি এফেক্ট আছে। যেমন ধর এই গ্রাফটা যদি খেয়াল করি, এই নিচে এক্স অক্ষ বরাবর আছে এক্সপোজার টাইম, মানে কতদিন ধরে এক্সপোজার দেওয়া হয়েছে, মানে ওই হিউমিডিটি পরিবেশে কম্পোজিটটাকে কতদিন রাখা হয়েছে। আর ওয়াই এক্সিস আছে ওয়েট গেইন পার্সেন্টেজ। দেখো প্রত্যেকটাতেই কিন্তু তোমার যত বেশি সময় দেওয়া হয়েছে তত তোমার ওয়েট বাড়তেছে। আর এখানে চারটা আলাদা আলাদা কার্ভ কেন হয়েছে, একটা আছে 85% আরএইচ, মানে রিলেটিভ হিউমিডিটি যদি 85% হয় তাইলে হচ্ছে ওয়েট গেইন সবচেয়ে কম। যদি 95% আরএইচ হয় তাইলে ওয়েট গেইন আর একটু বেশি। 95% আরএইচ আবার 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টেম্পারেচারও বেশি, তাইলে ওয়েট গেইন আরো বেশি। আর যদি একদম পানির মধ্যে ডুবাই রাখো মানে ইমার্সড ওয়াটার, তাইলে দেখা যায় ওয়েট গেইন অনেক বেশি, উপরের গ্রাফটা। আর যদি সোয়েলিং এর ক্ষেত্রে প্রভাব দেখি একই রকম, তুমি যত বেশি এক্সপোজার রাখবা এই তোমার কম্পোজিটের সোয়েলিংটা তত বেশি, মানে থিকনেস তত বেশি বাড়তে থাকবে। এখানেও চারটা কার্ভ দেওয়া হয়েছে একই জিনিসের জন্য, যে 85% আরএইচ, 95% আরএইচ রুম টেম্পারেচার, 95% আরএইচ 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইমার্স ওয়াটার মানে একদম পানিতে ভিজা। তো আমার যদি পরিবেশে আরএস% বা রিলেটিভ হিউমিডিটি কম থাকে তাহলে ময়েশ্চার অ্যাবজর্পশন কম হবে, ফলে তোমার ওয়েট গেইন বা থিকনেস এই দুটোটাই একটু কম হবে, মানে বৃদ্ধি হবে কিন্তু কম বৃদ্ধি হবে। আর যত আরএস% বেশি হবে তত ময়েশ্চার অ্যাবজর্পশন বেশি হবে, ফলে ওয়েট গেইন বা থিকনেস বৃদ্ধি তত বেশি হবে। এই দুইটা কার্ভ কি বুঝছো? আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্রেংথের উপর। দেখো এখানে এই দুই রকম স্ট্রেংথ কথা বলেছে, একটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ আর হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেংথ। টেনজাইল স্ট্রেংথ তো আশা করি জানো, মানে দুই পাশে টান দিলাম তাহলে স্ট্রেংথ কিরকম। আর ফ্লেক্সুরাল স্ট্রেংথ হচ্ছে বেন্ডিং স্ট্রেংথ, মানে আমি বেন্ড করলে সে কতটুকু আর কি ধরে রাখতে পারবে নিজেকে, মানে স্ট্রেংথ কখন ফল করবে না। তো বেন্ডিং স্ট্রেংথটা অলওয়েজ টেনজাইল স্ট্রেংথ বেশি হয় বা সমান হয় নরমালি। এইখানেও যদি কার্ভটা খেয়াল করি, এই ফ্লেক্সুরাল স্ট্রেংথ দেখো বেন্ডিং এই টেনজাইল স্ট্রেংথ বেশিই থাকে। আচ্ছা, আমাদের যেটা দেখতে হবে যে আরএস% ইফেক্ট আছে কিনা। তো একদম যদি ফ্রেশ হয় তাহলে দেখো স্ট্রেংথ অনেক বেশি। আর যদি 60% আরএইচ হয় দেখো স্ট্রেংথ আস্তে আস্তে কমতেছে, 85% আরো কমতেছে, 95 আরো কমতেছে, 95% আরএইচ 50 ডিগ্রি আরো কমতেছে। একদম যদি পানিতে ডুবাই রাখা হয় তাহলে হচ্ছে আরো কমে, কিন্তু এই টেনজাইল স্ট্রেংথটা আবার বাড়ে। মানে এই একটা শুধু পার্থক্য, মানে টেনজাইল স্ট্রেংথটা যদি একদম পানিতে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে স্ট্রেংথটা বেশি থাকে, যদি না আমি একটা হিউমিড মানে আরএইচ% বেশি থাকে ওই পরিবেশের চেয়ে। আর বাকি সব ক্ষেত্রে কিন্তু একই রকম এই জিনিসই দেখা যাচ্ছে, যত বেশি ময়েশ্চার সে অ্যাবজর্ব করবে বা আরএইচ যত বেশি হবে তত তার স্ট্রেংথ কমতে থাকে। আচ্ছা স্যার এটা কেন হয় পানিতে? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা, মানে তোমার নরমালি কিন্তু সেলুলোজিক ম্যাটেরিয়াল এই যেমন কটন যদি ময়েশ্চার অ্যাবজর্ব করে তো ওর স্ট্রেংথ বাড়ে নাকি কমে মনে আছে? বাড়ে, জুটের কিন্তু বাড়ে, কিন্তু কি আরএইচ% যখন রাখে তখন হচ্ছে ইমার্স ওয়াটারে ময়েশ্চার একটু মানে আলাদা আছে কিছুটা, মানে এক্সপেরিমেন্টাল ডাটা তো, মানে কেউ একদম টেস্ট করে দেখছে, তুমিও জাস্ট টেস্ট করে দেখতে পারো যে কিরকম আসতেছে আসলে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার এই একটা তো স্ট্রেংথ গেল, থিকনেস গেল, আরেকটা হচ্ছে মানে দেখতে কোনো চেঞ্জ আসবে কিনা। এখানে দেখো একদম ফ্রেশ অবস্থা আর যখন এই পানিতে ভিজা অবস্থা থাকে তখন কি একটা ব্ল্যাক স্পট পড়ে যায় না, মানে যখন আমি একদম পানিতে ভিজাই দেবো তখন ব্ল্যাক স্পট বেশি পড়বে, মানে কালো কালো দাগ পড়ে যাবে। আর যখন আরএইচ আস্তে আস্তে বাড়বে তত বেশি ব্ল্যাক স্পট পড়বে, কিন্তু ফ্রেশ অবস্থায় যেরকম কোনো ব্ল্যাক স্পট থাকবে না। 85% আরএইচ দেখা যাবে ব্ল্যাক স্পট কিছুটা জেনারেট করতেছে, 95% আরো বাড়বে। একদম যদি পানিতে ভিজে রাখি তাহলে অনেক বেশি ব্ল্যাক স্পট পড়বে, মানে কালো দাগ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং আর আগে যেটা বললাম মানে এই ময়েশ্চার অ্যাবজর্পশন প্রভাব দুইটা মোটামুটি একই রকম। মানে ওয়েদারিং বলতে বোঝানো হচ্ছে যে আমি যদি সানলাইটে রাখি, বাইরের পরিবেশে রাখি, তাইলে কি প্রভাব পড়বে। তো সিমিলার, তোমার যত বেশি তুমি এই সময় ধরে রাখবা তত তার স্ট্রেংথটা কমতে থাকবে, মানে স্ট্রেংথ কার্ভটা আস্তে আস্তে হেলে পড়তে থাকবে। তো এখানে দুই রকম ওয়েদারিং কথা বলা হয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে এক্সিলারেটেড। ন্যাচারাল মানে নর্মাল, কোনো চেঞ্জ নেই। এক্সিলারেটেড হচ্ছে বারবার ধরো চেঞ্জ হচ্ছে, সেরকম একটা ওয়েদার। তো বারবার চেঞ্জ হয় মানে কি, একবার শ্রিঙ্কেজ হবে একবার সোয়েলিং হবে, এরকম না। ময়েশ্চার যখন অ্যাবজর্ব করবে তখন কি সোয়েলিং হবে, ময়েশ্চার যখন ছেড়ে দিবে তখন কি শ্রিঙ্কেজ হবে না। বারবার যদি শ্রিঙ্কেজ সোয়েলিং হতে থাকে ফলে দেখা যায় আমার যে ম্যাট্রিক্স এর মধ্যে বা রেজিনের মধ্যে ফাইবারটা রাখছি সেই রেজিনটা দেখা যায় ফেটে যায়, ফেটে ফাইবার গুলো বের হয়ে যায়। বুঝতে পারছি জিনিসটা? মানে আমার তো ম্যাট্রিক্স এর মধ্যে ফাইবারটা থেকে যাওয়ার কথা, কিন্তু ম্যাট্রিক্সটা যদি কোনো কারণে ফেটে যায় তাহলে ফাইবার গুলো বের হয়ে আসবে না, তাহলে আমার কম্পোজিট স্ট্রাকচারটা তো ভেঙে যাবে।
ফলে ওয়েদার যদি বারবার চেঞ্জ হয়, মানে সিঙ্কের সোয়েলিং যদি কন্টিনিউয়াস হতে থাকে, তাইলে এই সমস্যাটা দেখা দেয়। তোমরা কি বুঝতেছো? জি স্যার। আসিফ কি বুঝছো? আচ্ছা, যাই হোক। একইভাবে তোমার ইউভি লাইটেরও কিন্তু প্রভাব আছে। ইউভি লাইট পড়লে তোমার দেখা যায় যে লিগনিন যে পোর্শনটা আছে সেটা ডিগ্রেড করে, বা ফাইবারটা ভেঙে যায়, ফলে কম্পোজিটটা ফেল করে তখন। আচ্ছা, আর ময়েশ্চারের প্রভাব তো একটু আগে বললাম যে ময়েশ্চারের একটা ঝামেলা হচ্ছে যে আমার ম্যাট্রিক্সটা ময়েশ্চার অ্যাবজর্ব করতে চায় না, কিন্তু জুট আবার ময়েশ্চার অ্যাবজর্ব করতে চায়, যেহেতু জুটটা তোমার ন্যাচারাল আমি সোর্স থেকে নিছি। ফলে এই তোমার দুইটার মধ্যে যে বন্ডিংটা নষ্ট হয়ে যায়, মানে একটা অনেক বেশি ময়েশ্চার অ্যাবজর্ব করে ফেলে, আরেকটা দেখা যায় ময়েশ্চার অ্যাবজর্বই করে না। তো ফলে দুইটার মধ্যে বন্ডটা থাকে না। এই জন্য যেটা বললাম যে আগে থেকে জুটটাকে একটু প্রি ট্রিটমেন্ট করে নিলে ভালো, যে ওর ময়েশ্চার অ্যাবজর্পশন ক্ষমতাটা একটু কমাই দেওয়া হয়, ফলে দেখা যায় রেজিনটা কিছুটা মানে ব্যালেন্সে থাকে। আর যদি কম্পোজিটের স্ট্রাকচার ইমপ্রুভ করতে চাও, ইমপ্রুভ করার হচ্ছে তিনটা উপায়। একটা হচ্ছে ফাইবারটা মডিফাই করলা, ফাইবারে কোনো চেঞ্জ আনলা, যে রেজিনটা ইউজ করতেছো ম্যাট্রিক্সটা ইউজ করতেছো ওইটাতে কোনো চেঞ্জ আনলা, বা এমন কোনো কাপলিং এজেন্ট ইউজ করলা যাতে দুইটার মধ্যে বন্ডটা ভালো হয়। আচ্ছা, এখন জুট কম্পোজিটটা আগে বলছি কোথায় কোথায় ইউজ করা যায়, কোনো বোর্ড বানাইতে, বা দরজা বা উইন্ডোর যে চারপাশের যে ফ্রেমটা আছে ফ্রেমগুলো বানাইতে, গাড়ির কোনো পার্টস বানাইতে, এগুলা বানাইতে তোমার এই কম্পোজিট ইউজ করা যায়। কম্পোজিটটা মেইনলি বানায় যে আমার যে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে কম্পোজিটটা বানাবো, ওই দুইটা ম্যাটেরিয়ালের প্রপার্টি কম্পোজিটে থাকবে এরকম, মানে জুটের স্ট্রেংথটাও থাকবে, আবার রেজিনের যে একটা স্মুথনেস ভাব আছে ওইটাও থাকবে, মানে দুইটা প্রপার্টি যাতে একীভূত হয় কম্পোজিটে, এভাবে করে কম্পোজিটটা বানানো হয়। তো তোমার এই পলিমার কি দুই রকম ছিল না, থার্মোসেট আর থার্মোপ্লাস্টিক, খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, এখন যে ম্যাট্রিক্সটা তুমি ইউজ করবা, ওই ম্যাট্রিক্সটা থার্মোসেট না থার্মোপ্লাস্টিক ওইটার উপর ডিপেন্ড করবে যে কম্পোজিটটা কি থার্মোসেট না থার্মোপ্লাস্টিক হবে। থার্মোপ্লাস্টিক জিনিসটা হচ্ছে, ধরো আমি হিট দিলাম, মেল্ট করলাম, তারপরে ওইটাকে আবার কুল করলাম, আবার যদি হিট দিই আবারও মেল্ট হবে, মানে ঝামেলা নাই থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে। কিন্তু থার্মোসেট হচ্ছে তুমি একটা সাইকেলই করতে পারবা, মানে একবার হিট দিয়ে মেল্ট করে যদি কুল করো, পরের বার যখন হিট দিবা ওর ক্রস লিঙ্ক গুলা ভেঙে যায়, ক্রস লিঙ্ক গুলার ফলে ওইটাকে আবার ওই শেপে আর আনা যায় না। মানে থার্মোসেটটা একবারই, মানে ওয়ান টাইম তুমি যদি হিট দিয়ে মেল্ট করতে চাও, কিন্তু থার্মোপ্লাস্টিক তুমি বারবার ওর মেল্টিং পয়েন্টে যেয়ে যে বারবার তুমি এই সাইকেলটা ফিল আপ করতে পারবা। এটা তো আশা করি মনে আছে, এটা পড়ছিলা, খেলা আছে? আচ্ছা আচ্ছা, থার্মোসেট হিসেবে আমরা ম্যাট্রিক্স হিসেবে ধরো এই পলিস্টার দুই রকমই আছে, থার্মোসেট পলিস্টার আছে, থার্মোপ্লাস্টিক পলিস্টার আছে। ধরো নন স্যাচুরেটেড পলিস্টার, ইপক্সি, ভিনাইল এস্টার, ফেনোলিক রেজিন, এগুলো যদি ইউজ করো তাহলে তোমার কম্পোজিট হবে থার্মোসেট কম্পোজিট। আর যদি তুমি ম্যাট্রিক্স হিসেবে পলিপ্রোপাইলেন, পলিঅ্যামাইড বা থার্মোপ্লাস্টিক পলিস্টার যেগুলো আছে ওগুলো যদি ইউজ করো তাহলে তোমার কম্পোজিট হবে থার্মোপ্লাস্টিক কম্পোজিট। মানে ম্যাট্রিক্স হিসেবে যেটা ইউজ করতেছো ওইটার উপর ডিপেন্ড করবে, জুট ফাইবার তো একই থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে জিও টেক্সটাইল, কি জানো? জিও টেক্সটাইল ওই যে আমরা বালির বাদ দেখছিলাম ওখানে যে, হ্যাঁ ধরো ওই যে নদী ভাঙন রোধে যে বস্তা দেয় না, বা ধরো মাটি ক্ষয় রোধে যে বস্তাগুলো ইউজ করে, ওগুলো হচ্ছে জিও টেক্সটাইল। তো তুমি এই কোন সিনথেটিক জিও টেক্সটাইল ব্যবহার করতে পারো, জুট দিয়েও জিও টেক্সটাইল বানাতে পারো। তো এখানে একটা পার্থক্য দেওয়া আছে যে সিনথেটিক জিও টেক্সটাইল আর জুট জিও টেক্সটাইল এই দুইটার পার্থক্য কি। তো এখানে যতগুলো পার্থক্য আছে সবগুলাতে জুট টেক্সটাইলকে ভালো বলা হয়েছে, ঠিক আছে, যেহেতু বায়োডিগ্রেডেবল, ফটো ডিগ্রেডেবিলিটি, মানে মেটাল কন্টেন্ট নাই, সবই ভালো, কিছু খারাপ না। তো তোমরা এইখানে একটু দেখে নিও যে কি কি আছে, যে যেমন ধরো এফেক্ট অন ওয়াটার, যে আমি সিনথেটিকটা ইউজ করি তাইলে কি ওইটা ওয়াটারটাকে পলিউট করবে না, কিন্তু জুট ইউজ করলে কোনো পলিউশন নাই। প্লান্টের ক্ষেত্রে সিনথেটিকটা ইউজ করলে হার্মফুল, জুটের ক্ষেত্রে কোনো পলিউশন নাই, আরো হেল্পফুল। হেল্পফুল কেন? ওটা যদি পচে যায়, পচে গেলে আরো সার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এভাবে একটা পার্থক্য দেয়া আছে। আবার কস্টেও যদি চিন্তা করি, জুট যেহেতু খুব ইজিলি লোকালি তোমার পাওয়া যাচ্ছে, ফলে এটা কস্টটা কম। আর সিনথেটিক কোনো ধরো এই পলিস্টার বা পলিপ্রোপিলেন এই যদি কিছু ইউজ করলে তোর কস্টটা বেশি হবে, যেহেতু পুরোটাই তোমার ম্যানুফ্যাকচার করতে হচ্ছে। এরকম একটা পার্থক্য দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু অংশ থাকবে, আমি কালকে 10টায় একটু বসবো, কোনো সমস্যা আছে?
একটু বলো, সমস্যা থাকলে বলো। শামীম? আচ্ছা, হামিমের মাইক অফ হচ্ছে না। আচ্ছা, অভি কোনো সমস্যা আছে কালকে 10টায় বসলে? তো কেউ যেহেতু কিছু বলতেছে না তাহলে কারো হয়তো কোনো প্রবলেম না নাই স্যার, আর কি। সমস্যা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে গ্রুপ এ এর ভাইবাটা বাকি আছে, কালকে দিয়ে দিবা ক্লাসের পরে। আমার অল্প টপিকে বাকি আছে, আমি তোমাদের দেখাও দিতে পারি। স্যার গ্রুপ, স্যার বি না স্যার গ্রুপ? হ্যাঁ কি? স্যার আমরা দিছি ও স্যার গ্রুপ বি, হ্যাঁ গ্রুপ বি, হামিদের গ্রুপে। এই যে এই একটা আমার একটা পোর্শন বাকি আছে, এটা শেষ করতে বেশি সময় লাগার কথা না। এটা শেষ করে তারপর ভাইবাটা নিয়ে দিতে পারবা গ্রুপ বি এর? গ্রুপ বি এর কি হামিদ বাদে আর কেউ নাই এখানে? এই যে দীপু আছে তো? দীপু আছে, সাইদ আছে, জি স্যার, আসি স্যার। কালকে ভাইবা দিবা? জি স্যার, দেওয়া যায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাও আমি হামিদের সাথে কথা বলে নিব না। স্যার ভাইবা কয়টার সময় হবে? ওই তো আমি 10টা বাজে ক্লাস শুরু করবো, তো ক্লাসটা একটু করে তারপর ভাইবাটা শুরু করবো। ঠিক আছে স্যার। স্যার কি আমজাদ নাকি? স্যার আমাদের ভাইবা তো হাফ নিছিলেন স্যার, বাকি হাফ তো বলছিলেন যে অনলাইনে নিবেন। হ্যাঁ গ্রুপ বি এরটা না স্যার গ্রুপ বি সাথে আমাদের ভাইবা ছিল আর কি। আমি রাফি ভাই আমরা তো গ্রুপ এ ছিলাম, ওই যে আমরা মিস করছিলাম স্যার। আচ্ছা, তোমাদের দুজনে নেই নাই? না স্যার, হাফ নিছিলেন বলছেন, বাকি হাফ পরে নিবেন। আচ্ছা আচ্ছা, রাফিক তো মনে হয় শেষ করছিলাম আমাদের ধারণা। না আমরা তো 4 জন ছিলাম, আমি রাফি ভাই দিন তারপরে হচ্ছে যে হাসিফ ভাই, আমরা 4 জন ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা দিয়ে দিও। জি স্যার। ঠিক আছে, আর আসসালামু আমজাদ তো আলাইকুম। মনে হয় ঢাকাতেই আছো না? তোমরা তো সেদিনও দেখলাম। স্যার ঢাকাতে আছি স্যার, তো যাওয়া আসার মধ্যেই আছি স্যার। আহ, তুমি তো এই কয়দিনে দিয়ে দিতে পারতো একদিন এসে। স্যার আপনি বলছিলেন অনলাইনে নিবেন স্যার, এই জন্য আর দেইনি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ যদি অফলাইনে দিতে চাও সমস্যা নাই, যে তোমরা যেদিন রেজিস্ট্রেশন করবা ওই দিন যদি 5-10 মিনিটের জন্য দিয়ে দিতে চাও কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আর আমি তোমাদের স্পিন প্ল্যানের শিটটা দিয়ে দিচ্ছি, হামিমকে বা রানাকে মেল করে স্যার দিচ্ছি। এই পরের স্লাইডটাও দিয়ে দিন আজকে। এই যে এটা জোট কম্পোজিট, এটা জি স্যার, দুইটাই একসাথে ঠিক দিয়ে আছে। দিন। আর এই যে এই পিডিএফটা দেখতেছো, এই পিডিএফটা একটু বাকি আছে, মানে এগুলো আসলে খুবই বিরক্তিকর করা, বুঝছো? এগুলা তোমরা যদি এই সেটটা বাদ দাও, বাদ দিতে পারো, মানে জাস্ট মুখস্থ, এখানে দেখতেই পাচ্ছ লেখাগুলা, মানে কোথায় কোথায় ইউজ করবা। এই টাইপের জিনিস সামনেও পড়বা, যে টেকনিক্যাল টেক্সটের একটা কোর্স আছে ওইখানেও দেখবা যে পড়বা, এইটা একই টাইপের জিনিস, কোনো পার্থক্য নেই, মানে কোথায় কোথায় ইউজ করা যায়। এই যে গ্লাভস ইউজ করা যায়, মানে কি প্রোটেক্টিভ টেক্সটাইল, এইসব খুবই বিরক্তি, কোনো টেকনিক্যাল তেমন এমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি এই দুইটা দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়া যায় না স্যার? হ্যাঁ তোমাকে তো অপশন দিলাম, তুমি ওই সেটটা বাদ দিতে চাইলে বাদ দিবা। না স্যার, আমরা না স্যার, আপনি মানে প্রশ্ন করা থেকে বাদ দিয়ে দেন স্যার। এখন এগুলো আবার ওই যে মানে অনেকে ভালো পড়বে, প্লাস এগুলো হচ্ছে বিপদের সাথে। স্পিন প্ল্যান তুমি 12তে 0 পাইতে পারো, কিন্তু ওগুলা একদম না পারলেও দেখবা যে 4-এর মধ্যে 2 পাই গেছো, মানে বিপদের বন্ধু। কিছু না পারলে দেখবো যে ওগুলো পারো, মানে একদম না পড়ে আসলে বানায় বানায় লিখে দিতে পারবা। এই যে কম্পোজিট নিয়ে যা বললাম, তোমার যে একটা প্রশ্ন দিয়ে যে মানে জুট কেন কম্পোজিট ইউজ করবো, এটা যদি একদম নাও পড়ো তাইলেও তুমি বানায় বানায় লিখতে পারবা যে জুট ভালো, জুট ভালো, জুট ভালো। এইখান থেকে কোশ্চেন করেন স্যার, বাদ দিবেন কেন স্যার? স্যার এই শুরুর জিনিসগুলা মানে পারা যাবে স্যার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আচ্ছা এগুলো দিয়ে স্যার অ্যাকসেপ্ট বানাই দিয়ে। আচ্ছা দেখা যাক। আর বাকি 3 সেট তো আছে, টেকনিক্যাল জন্য বাকি 3 সেট আছে, সমস্যা হবে না আশা করি। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে 10টা বাজে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।